আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের এই ড্রামার ফিমেল লিড মারা যায় আর তার শরীর থেকে তার আত্মা বের হয়ে যায়। সে দেখতে পায় যে এই ড্রামার মেন লিড লিহান তাকে জাগানোর চেষ্টা করছিল আর তার পাশে বসে প্রচুর কান্না করছিল। তখন হানের অ্যাসিস্ট্যান্ট হানকে বলে যে ম্যাডাম মারা গেছে। হান বলে প্লিজ তুমি জেগে যাও, আমি জানি যে তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো আর কান্না করে বলে আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিশ্চয়ই নিব। তখনই ওইখানে ন্যানের স্টেপ সিস্টার আর ফুজুংকে আনা হয়। সে ছিল ন্যানের লাভার, এই জন্যই ন্যান কোনোদিনও হানকে ভালোবাসতো না। ন্যানের স্টেপ সিস্টার তাকে বলে তুমি তার জন্য কেনই বা আমাদেরকে মারছ, আর সে তো কোনোদিনও তোমাকে ভালোই বাসতো না। তখন ন্যান কিছু ভাবতে লাগে আর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ন্যান এসে দেখতে পায় যে সিংজিং আর ফুজিং একসঙ্গে। এটা দেখে ন্যান ভাবতে লাগে যে আমি কেমন লোককে ভালোবেসেছি যে আমাকে ভালোবাসে না। সে তাদেরকে কথা শোনাতে লাগে। জুন তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার স্টেপ সিস্টার তাকে পিছন দিয়ে আঘাত করে। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায় আর হান তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় যে তুমি তাদের দুজনকেই মেরে ফেলো। অ্যাসিস্ট্যান্ট তাদের দুজনকেই মেরে ফেলে। হান বলে এখন আমি বেঁচে থেকে কি করব, আর সে সুইসাইড করে ফেলে। পরের দিনে ন্যানের ঘুম ভাঙে আর সে ভাবছিল যে আমি তো মারা গেছি। তখনই সে ক্যালেন্ডার চেক করে আর দেখতে পায় যে সে 5 বছর পিছনে এসে পড়েছে আর ভাবতে লাগে এটা তো ওই সময়টাই ছিল যখন আমাকে জোর করে একটা বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিয়েছিল আর আমার স্টেপ সিস্টার আমার বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশনশিপে ছিল। আর কেউই জানতো না যে ওই বুড়ো লোকটা হান ছিল, যে এই সিটির রিচেস্ট পারসন আর ফাইনান্সিয়ালি অনেক বেশি স্ট্রং। আর সে ভেবে নেই যে এইবার আমি আমার রিভেঞ্জ নিব। আমার রিবাত হয়েছে আর আমি এই সুযোগটাকে হাতছাড়া করব না। তখন ওখানে সিনসিন এসে বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। ন্যান তখন তার গলা চেপে ধরে আর বলে তোমার কারণে আমার এই হাল হয়েছে। তুমি একটা মিস্টেসের মেয়ে, তবুও তুমি এখানকার মালিক হয়ে বসে আছো আর আমাকে সব কাজ করতে হচ্ছে। সিনসিন বলে তুমি হয়তো বাবার রিয়েল মেয়ে, কিন্তু তোমার যোগ্যতা এত বেশি না। আমার মায়ের এই বাড়ির মিসেস। তুমি যেদিন থেকে এই বাসার মধ্যে এসেছ ওই দিন থেকে আমি তোমাকে ঘৃণা করি। ন্যানের পুরনো কথা মনে পড়ে যায়, তাই সে তার গলা আরো চাপে। তখনই বাইরে থেকে তার ভাই আওয়াজ লাগায়। সে তার গলা ছেড়ে বলে এখন থেকে আমি আর তোমার টর্চার সহ্য করব না, আর তুমি আমার সঙ্গে যা করেছ আমি এই সবকিছুর প্রতিশোধ নিব। তখনই ওখানে ইউনলি এসে পড়ে আর সিনসিনকে উঠিয়ে জিজ্ঞাসা করে তোমাকে কি সে বুলি করেছে। ভাই তাকে কিছু বলতেই লাগে। তখনই সিনসিন বলে আমি এখানে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছি, তুমি প্লিজ আমাকে আমার রুমে নিয়ে দিয়ে আস। পরের দিনে বাবা আর স্টেপা তাকে বুঝাচ্ছিল যে তুমি যদি ট্যাংওয়ানে বিয়ে করে নাও তাহলে ইউন ফ্যামিলি অনেক বেশি লাভবান হবে আর তোমার লাইফও অনেক বেশি ভালো হয়ে যাবে। আমি জানি যে তুমি সারা জীবন সাফার করেছ, এখন আমি চাই যে তুমি সেটেল হয়ে যাও আর তুমি তোমার লাইফ ভালোভাবে কাটাও। এই জন্য আমি আর তোমার মা তোমার জন্য একটা সম্বন্ধ দেখি। ন্যান ভাবে আমি অনেক ভালো করেই জানি যে তোমাদের মতো গাধাদের কি ইন্টেনশন, কিন্তু তোমরা জানো না ওই লোকটা কে। আর আমি এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হব না, তাহলে তোমাদের সন্দেহ হয়ে যাবে। তাই ন্যান বলতে লাগে সে কি ফুফু মিলির হায়ার যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। মা তো এটা শুনে অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে লাগে তুমি একটা বস্তি থেকে এসেছো, তুমি এত বড় বড় স্বপ্ন কিভাবে দেখো। ফুফু ফ্যামিলির ইয়াং মাস্টার আমার মেয়ে সিনসিং এর জন্যই বেস্ট, তুমি এত বড় স্বপ্ন দেখা বন্ধ করো, আর তোমার জন্য তো শুধু ডিসেবল পার্সনই আছে। তখন বাবা স্টেপ মাকে চুপ করায় আর বলে আমি বলছি তার কোনো সমস্যা নেই, শুধু তার একটু হেলথ ইস্যু আছে, কিন্তু সে অনেক বড় লোক আর তোমার টাকার একটু কমতি হবে না। এটা শুনে নেন হ্যাঁ বলে দেয়। আরো বলে আমার আরো 2টা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা এই যে আমার এখনই 100 মিলিয়ন টাকা চাই। এটা শুনে মা বলতে লাগে তুমি তোমার জায়গায় থেকে কথা বলো, তুমি একটা বস্তি থেকে এসে এইসব কিছু বলছো আর তুমি তো এইসব কিছুকে ডিজার্ভই করো না। ন্যান ভাবে যে আগের লাইফে তুমি আমার হাজবেন্ডের কাছ থেকে 100 মিলিয়ন টাকা নিয়েছিলে, কিন্তু এইবার আর আমি এটা হতে দিব না। বাবা মাকে বোঝায় যে আমরা ওই টাকাগুলো ওই লোকটা থেকে নিয়ে নিব, কিন্তু এখন আমাদেরকে তাকে কোনো রকমে বুঝিয়ে এখান থেকে পাঠাতে হবে। এটা শুনে স্টেপ মা রাজি হয়ে যায়। তখন বাবা তাকে তার কার্ড দেয়। ন্যান ওনার থেকে কার্ড নিয়ে নেয় আর ওনাকে বলে যে আজকের পর থেকে আপনার আর আমার কোনো সম্পর্ক নেই, আপনি আমাকে
চিনেন না, না আমি আপনাকে চিনি। এমনি তো আমি বাইরেই বড় হয়েছি, তাই কেউই জানে না যে আমি ইউন ফ্যামিলির মেয়ে। এটা শোনার পর তো বাবা অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবতে লাগে আমি তো এটাই চাই, যাতে ওই বুড়ো লোকটা তোমাকে মেরে ফেলে। বাবা বলে ঠিক আছে, এখন থেকে আর আমার আর তোমার কোনো সম্পর্ক নেই। ন্যান ওইখান থেকে তার হাজবেন্ডের বাসায় চলে যায়। সার্ভেন্ট তার রুম দেখিয়ে তাকে বলে এখন মাস্টার বাসায় নেই। ন্যান ভাবে যে আগের লাইফে তো হান আমার সঙ্গে 1 মাস পরে দেখা করেছিল, কিন্তু এবার আর আমার এত ধৈর্য নেই, আমি তার সঙ্গে তাড়াতাড়ি দেখা করব। আমি তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করে সব সমস্যাগুলোকে সমাধান করতে চাই। আর সে সার্ভেন্টকে বলে তুমি তোমার মাস্টারকে বলে দিও যে আমি তার সঙ্গে দেখা করতে চাই। আর সে তার রুমে চলে যায় আর ভাবে আমি প্রথমে ফ্রেশ হইনি। সে যখন গোসল করছিল তখন তার অতীতে তার মৃত্যুর সিনের কথা মনে পড়ে যায়। এটাতে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। তখনই ওখানে হান আসে আর তাকে উঠিয়ে বিছানায় শুইয়ে দেয়। সকালে যখন ন্যাং জাগে তখন সে ভাবছিল যে আমি তো গোসল করছিলাম, তাহলে আমি বিছানায় কিভাবে আসলাম আর আমাকে কে হান দেখতে এসেছিল। তখনই তাকে মেয়ে ডাকতে আসে আর বলে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। ন্যান বলে মাস্টারকে এসে গেছে, কিন্তু এই মেয়েটা কিছুই জানতো না। ন্যান ভাবে আমি কি এসব কিছু ইমাজিন করছি, আমি একটু তার ব্যাপারে বেশি ভাব। পরের সিনে যখন ন্যান খাবার খেতে যায় তখন সে দেখতে পায় যে ওইখানে সব বাসি খাবারগুলো রাখা আর ওই খাবারগুলো থেকে গন্ধ আসছিল। তখন ন্যান তাকে জিজ্ঞাসা করে এগুলো তুমি কি তৈরি করেছো? মেড বলে তুমি একটা বস্তি থেকে এসেছো, এই জন্য তোমার জন্য এইগুলোই ঠিক আছে, চুপচাপ এগুলোকে খেয়ে নাও। ন্যান বলে এইখানে সব থেকে খারাপ তুমি। এটাতে ম্যানেজারটা রেগে যায় আর সে তার সঙ্গে বেতুমিজি করে তার মাথার মধ্যে খাবার ঢেলে দেয়। ন্যানও কম ছিল না, সে একটা ব্রেড নিয়ে তাকে থাপড় মারে। তখনই ওখানে হান এসে পড়ে আর বলে আমার বাসার মধ্যে কি চলছে? ম্যানেজার বলে ম্যাডামের হয়তো আমার খাবারগুলো পছন্দ হয়নি, এই জন্য উনি আমার সঙ্গে বেতুমিজি করতে লেগেছেন। হান বলে তুমি হয়তো ভুলে গেছো যে সে আমার ওয়াইফ। আর সে তার গার্ডকে বলে তাকে এই কাজ থেকে বের করে দাও। ম্যানেজার ক্ষমা চাইছিল, কিন্তু গার্ডেরা তাকে ওইখান থেকে নিয়ে যায়। হান ন্যানের কাছে যায় আর তাকে পরিষ্কার করতে লাগে। ন্যান জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে এত বেশি পলাইট কেন? হান বলে কারণ তুমি আমার ওয়াইফ। ন্যান বলে আমি জানি যে তুমি আমাকে পছন্দ করো, কিন্তু এটা তুমি এখন স্বীকার করবে না, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি এইটাও জানি যে তুমি ডিসেবল হওয়ার নাটক করছো। হান হুইলচেয়ার থেকে দাঁড়িয়ে যায় আর বলে আমিও তোমার ব্যাপারে সবকিছু জানি, যে তুমি ফুজিংকে ভালোবাসো, তোমাকে এখানে জোর করে পাঠানো হয়েছে আর তুমি আমাকে ভালোবাসো না। আর তাকে একটা ব্ল্যাক কার্ড দিয়ে বলে তোমার যা ইচ্ছে করে তুমি ওইগুলোকে কিনে নিও। ন্যান বলে আমি জানি যে তোমার বিশেষ হচ্ছে না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা আমি তোমাকে প্রমাণ করে দিব যে আমি তোমাকেই ভালোবাসি। পরের দিনে ন্যান শপিং মলে চলে যায় আর ওইখানে তার একটা ড্রেস অনেক বেশি পছন্দ হয় আর সে ওইটাকে ট্রাই করতে যায়। তখনই ওইখানে সিন আর তার ভাই আসে আর তারা ন্যানের ব্যাপারে কথা বলা বলি করছিল যে জানি না যে ন্যানের সঙ্গে কি হয়েছে। ভাই বলে তার বিয়ে একটা মেন্টালি ইল পার্সনের সঙ্গে হয়েছে, এতক্ষণে তো তার লাইফ জাহান্নাম হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে তারা দুজন ভাই বোন হাসাহাসি করছিল। ভাই জিজ্ঞাসা করে আজকে তো তুমি জুনের সঙ্গে ওকেশনে যাবে? সিন বলে হ্যাঁ। তখনই তারা ন্যানকে দেখতে পায় আর তারা দুজন ন্যানের কাছে যায়। ভাই বলে তুমি কি এই ড্রেসটাকে কিনতেও পারবে, কারণ তুমি একটা বস্তি থেকে এসেছো। তখন স্টেপ সিস্টার তাকে নিয়ে হাসাহাসি করতে লাগে আর বলে তুমি কি চাও যে তোমার এই ড্রেসের টাকা আমরা পে করি? ন্যান বলে আমি কি তোমাদের থেকে চেয়েছি? সিন বলে তুমি এই জামাটা আমাকে দিয়ে দাও, কিন্তু ন্যান একটা কেচি নিয়ে স্টিকারটাকে কেটে দেয় আর বলে এটা আমার হয়েছে। এটা দেখে সিন অনেক বেশি রেগে যায়। এটা দেখে ভাই বলে তুমি যদি এই ড্রেসটাকে কিনতে পারো তাহলে আমি তোমার সামনে নীল ডাউন হয়ে তোমাকে মা বলবো। তখন ন্যান ব্ল্যাক কার্ডটা সেলগালকে দিয়ে দেয়। এটা দেখে তারা দুজন কথা বলা বলি করতে লাগে যে তুমি শুধু আমাদেরকে দেখানোর জন্য এটা দিচ্ছ। তখন ওই মেয়েটা এসে বলে ম্যাম আপনার পেমেন্ট হয়ে গেছে। এটা দেখে ভাই অনেক বেশি রেগে যায় আর ওই মেয়েটাকে থাপ্পড় মারে। এটা নিশ্চয়ই তোমাদের দুজনের প্ল্যান আমাকে নিচে দেখানোর জন্য। আর সে সিন ক্রিয়েট করতে লাগে। তখনই ওখানে হান চলে আসে। তাকে দেখে ভাই বলতে লাগে দেখেন মিস্টার লি, সে আপনার শপে এসে কি করছে, আমরা তো শুধু তাকে ডিসিপ্লিন শিখাচ্ছিলাম। হান ন্যানের থেকে এটা জিজ্ঞাসা করে, ন্যান না বলে। হান বলে আমি ওই লোকেদেরকে ঘৃণা করি যারা মিথ্যে কথা বলে। আর সে বডিগার্ডকে ডেকে আনে। ইউনলি ন্যানকে বলে এখন তো তুমি বাঁচতে পারবে না। তখন হান তার বডিগার্ডদেরকে অর্ডার দিয়ে যে তাদের দুজনকে এই শপ থেকে বাইরে বের করে দাও। সিন বলে আপনি কেন আমাদেরকে বাইরে ফেলছেন, আপনাকে তো এই ন্যানকে বাইরে ফেলা উচিত, সে আপনার
স্টোরে সে সিন ক্রিয়েট করছিল। হান বলে এখন তুমি আমাকে শিখাবে যে আমাকে কি করার দরকার। গার্ডেরা তাদেরকে বাইরে ফেলে দেয়। তখন তারা দুজন কথা বলা বলি করছিল যে তার বিয়ে তো বুড়োর সঙ্গে হয়ে গেছে, তবুও সে হানের সঙ্গে ফ্লার্টিং করছে। ভাই বলে ওই বুড়ো লোকটা হানি তো না। এটা শুনে সিন সিন তাকে মারতে লাগে আর বলে এটা কিভাবে হতে পারে, মিস্টার লি হান একটা রিচেস্ট পারসন, তাকে সবাই চেনে আর সে হ্যান্ডসাম, আর উনি ওল্ডেস্ট পারসন কিভাবেই বা হতে পারে। পরের সিনে ন্যান হানকে ধন্যবাদ বলে। হান বলে তুমি আমার ওয়াইফ, আমি কিভাবেই বা কাউকে তোমাকে হার্ট করতে দিতে পারি। আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই কাপড়গুলো কিনবে। ন্যান হ্যাঁ বলে। তখন হান তাকে তার কুলের মধ্যে বসায় আর বলে তোমার যা ইচ্ছা তুমি পড়তে পারো, কিন্তু তুমি যাই পড়বে আমাকে দেখানোর পরে পড়বে। ন্যানও ফ্লার্টিং করে বলে ঠিক আছে আমার পজিটিভ হাজবেন্ড। হান তাকে বলে তুমি কি আজকে আমার সঙ্গে ওকেশনে যাবে। ন্যান বলে তুমি কি আমাকে নিয়ে যেতে চাও। হান বলে তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, আর আজকে ওকেশনে তোমার এক্স বয়ফ্রেন্ডও আসবে, আর ওইখানে তুমি আমাকে প্রমাণ করবে যে তুমি আমাকে ভালোবাসো। তখন ন্যান তাকে ওকে বলে। পরের সিনে সিন সিং আর জুন ওকেশনে পৌঁছায় আর তাদেরকে দেখে সবাই কথা বলা বলি করছিল যে তাদের দুজনকে একসঙ্গে কত সুন্দর একটা কাপড় লাগছে। আরো বলে আগে তো জুন একটা মেয়েকে সিলেক্ট করেছিল, সে বস্তি থেকে বিলং করত, এই জন্য জুন তাকে ছেড়ে সিনসিনকে বেছে নিয়েছে আর সিনসিনও তার জন্য বেস্ট। এটা শুনে জুন অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ওখানে হান আর ন্যান এসে পড়ে। তাদেরকে দেখেও সবাই কথা বলা বলি করছিল যে তারা দুজন তো একসঙ্গে অনেক বিউটিফুল কাপড় লাগছে আর এই মেয়েটা তো অনেক বেশি সুন্দর। জুন তো ন্যানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর সিনসিন তাকে বলে জানি না যে ন্যান তাকে কিভাবে খুঁজে পেয়েছে, নিশ্চয়ই সে তার কাছে ভিক্ষা চেয়েছে, এই জন্য সে তাকে ওকেশনে নিয়ে এসেছে। জুন বলে সে কতটা শেমলেস, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে ন্যান হানকে বলছিল আমার খিদে লেগেছে আর সে খাবার খেতে চলে যায়। ওইখানে জুনও ছিল। জুন তার হাত ধরে আর তাকে বলে তুমি এইখানে মিস্টার লি এর সঙ্গে কি করছো। ন্যান জুনকে তার হাত ছাড়তে বলে, কিন্তু জুন তার হাতটা ছাড়ছিল না, এই জন্য ন্যান চামচ দিয়ে তার হাতটাকে সরায়। এটাতে জুনের অনেক বেশি ব্যথা হতে লাগে। ন্যান বলে তোমার ব্যথা হচ্ছে না, এর মানে তুমি অন্য কারোর ব্যথাকেও ভালোভাবে বুঝতে পারো, আর হ্যাঁ আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। জুন বলে তুমি আমার সঙ্গে এত অ্যারোগ্যান্ট ব্যবহার কেন করছো। তোমার কি মনে হয় মিস্টার লি তোমাকে পছন্দ করে? তোমাকে তো তোমার বাবাও পছন্দ করেনি, তোমাকে বাসায় রাখতে চাইনি, তোমাকে কেউই ভালোবাসে না, আর আমিও তোমাকে ছেড়ে সিনসিনকে সিলেক্ট করেছি, তুমি নিজেকে কি ভাবো। হানও এই কথাগুলোকে শুনছিল আর সে খুশি হয়ে যায় যে জুন আর ন্যান একে অপরকে পছন্দ করে না, আর সে তাদের কাছে যায় আর জুনকে বলে তোমাকে কে বলেছে যে তাকে কেউই পছন্দ করে না। জুন তাকে বলে তুমি তার কথাগুলোতে একদমই বিশ্বাস করবে না, কারণ সে বড়লোক ছেলেদেরকে ফাঁসায় আর তার একটা বুড়োর সঙ্গে বিয়ে হয়ে গেছে। হান বলে তুমি একটু বেশি ফালতু কথা বলছো, আর সে বডিগার্ডকে ডাক। ন্যান তাকে থামায় আর বলে আমি হ্যান্ডেল করছি, আর তাকে একটা থাপ্পড় মেরে দেয়। জুনও তাকে মারতে চায়, কিন্তু হান তাকে থামায় আর জুন রেগে ওইখান থেকে চলে যায়। হান বলে চলো আমরা বাসায় চলে যাই। ন্যান বলে না, এখন ওকেশন শুরু হবে আর আমি কিছু লোকেদেরকে উচিত শিক্ষা দিতে চাই। পরের দিনে ওকেশন শুরু হয়ে যায়। প্রথমে একটা ড্রেস দেখানো হয় আর এটা সিনসিং এর অনেক বেশি পছন্দ হয়, আর এটাকে দেখে ন্যান ভাবছিল যে এটা তো আমার গ্র্যান্ডমার, আর এইটা এখানে কি করছে। তখন হান সব থেকে বেশি প্রাইস বলে ওইটাকে কিনে নেয়। ন্যান জিজ্ঞাসা করে এটা কি তুমি আমার জন্য কিনেছ। তখন হান বলে আমি আর কার জন্যই বা কিনবো, তুমি তো আমার ওয়াইফ। আর এর দেখে সিনসিন অনেক বেশি রেগে যায়। জুন তাকে বোঝায় যে পরের বার একটা নেকলেস আসবে আর এটা থেকে দামি হবে, আমি এটা তোমার জন্য কিনে দিব। নেকলেসটা আসার সঙ্গে সঙ্গে জুন ওইটার প্রাইস বলতে লাগে আর হান তার থেকে বেশি বলে। নেকলেসটার প্রাইস ধীরে ধীরে বাড়ছিল আর জুন বেশি প্রাইস বলতে পারে না, আর ওই নেকলেসটাও হান কিনে নেয়। এটা দেখে ন্যান অনেক বেশি খুশি হয়ে যায়। এটা দেখে সিনসিন রেগে যায়। জুন তাকে বোঝায় যে তুমি এইখানে সিন ক্রিয়েট করা বন্ধ করো, আমি তোমাকে অন্য কিছু কিনে দিব, কিন্তু সিনসিন ওইখান থেকে উঠে চলে যায়। তখনই একটা লোক এসে হানকে বলে আমাদের মিটিং আছে প্রাইভেট রুমে, আপনি চলেন। এটা শুনে হান ন্যানের দিকে তাকায়। ন্যান বলে আমি ওয়াশরুম থেকে হান ওইখান থেকে চলে যায়। সিনসিন তখন ভাবছিল যে হান তো অনেক বেশি বড় লোক আর জুন তো তার আশেপাশেও নেই, যেটা ন্যান করতে পারে এটা আমিও করতে পারি, আর সে প্রাইভেট রুমে চলে যায়। হান তাকে জিজ্ঞাসা করে তোমাকে ভিতরে কে আসতে দিয়েছে, কিন্তু সিনসিন তো তাকে সিরিয়াস করতে লাগে আর বলে তুমি ন্যানকে যেমন ভাবছো সে একদমই এমন না, সে বড়লোকদের
ফাঁসায় আর তার বিয়েও হয়ে গেছে। সে যা তোমার জন্য করতে পারে আমিও তা তোমার জন্য করতে পারবো, ইভেন আমি তার থেকে অনেক বেশি বেটার। তখন হান তার গলা চেপে ধরে। হান বলে হয়তো তার বিয়ে হয়ে গেছে কিন্তু সে আমারও মেয়ে। তুমি হয়তো তোমার জীবনটা এত বেশি ভালোবাসো না। আর সে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সিনসিন বলে আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য যা কিছুই করতে পারি। তখনই ওখানে ন্যান চলে আসে আর বলে তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। তখন সিনসিন তার হাত ধরে ফেলে আর বলে এখন থেকে মিস্টার লি আমার। হান তার হাতটাকে সরিয়ে দেয় আর ন্যানকে তার কাছে ডাকে আর সে সিনসিন এর দিকে বন্দুক তাক করে। আর এর দিকে সিনসিন অনেক বেশি ভয় পেয়ে যায়। হান ন্যানকে জিজ্ঞাসা করে তুমি কি এটাকে চালানো শিখতে চাও? ন্যান হ্যাঁ বলে। হান তাকে শিখাতে লাগে। এর দেখে সিনসিন অজ্ঞানী হয়ে যায়। হান বলে তুমি হয়তো মেরে ফেলা পছন্দ করো কিন্তু আমি এই লোকেদেরকে বোঝাতে চাই যে আমি তাদেরকে কত বেশি ঘৃণা করি। পরে সিনে ন্যান ঘুমাচ্ছিল আর অ্যাসিস্ট্যান্ট হানকে বলে 1 বছর আগে ইউন ফ্যামিলি ম্যাডামকে বস্তি থেকে নিয়ে এসেছে। প্রথমে তো ম্যাডামের বিয়ে জুনের সঙ্গে হওয়ার কথা ছিল কিন্তু ইউন ফ্যামিলি কি করেছে জুনের সঙ্গে সিনসিনকে ফিক্স করে দিয়েছে। আর ম্যাডামের বাবাও ম্যাডামকে একদমই ভালোবাসে না। যখনই আপনি বিয়ের প্রপোজাল পাঠিয়েছেন তারা তাড়াতাড়ি করে ম্যাডামের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। হান বলে আমার যতগুলো প্রজেক্ট লি ফ্যামিলির সঙ্গে হয়েছিল ওইগুলোকে শেষ করে দাও। অ্যাসিস্ট্যান্ট বলে আপনাকে প্রমাণ করার দরকার যে আপনি ম্যাডামকে কত বেশি ভালোবাসেন। হান বলে এখন এটার কোনোই প্রয়োজন নেই আর আমি জানি না যে সে কত কিছু ফেস করেছে। পরের দিন সকালে ন্যানের যখন ঘুম ভাঙে সে তার সঙ্গে হানকে দেখে অবাক হয়ে যায়। তখন হানও জেগে যায় আর ন্যান তাকে দেখে নার্ভাস হয়ে ওইখান থেকে যেতে লাগে। হান তাকে ধরে কিস করতে লাগে। ন্যান এটাতে লজ্জা পেয়ে যায়। পরের দিনে হান তৈরি হয়ে অফিসে যেতে লাগে আর ন্যানকে বলে যায় রেস্ট করতে। তখনই ন্যানের কাছে তার স্টেপমা কল করে আর বলে তোমার সাহস কিভাবে হলো আমার মেয়েকে ভয় দেখানোর? তুমি এখনই আমার সঙ্গে দেখা করতে আসো। কল কাটার পরে ন্যান ভাবে আমি তোমার জন্য একটা গিফট প্রিপেয়ার করেছি। আর সে হানকে বলতে লাগে পরের সপ্তাহে একটা জমির দামাদামি হবে, তুমি কি ওইটার মধ্যে আমার সাহায্য করবে? তখন হান ওকে বলে দেয়। ন্যান ভাবে লি ফ্যামিলির জন্য এই জমিটা ইম্পর্টেন্ট না কিন্তু ইউন ফ্যামিলির জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের মনে হচ্ছিল যে তারা ওই জায়গাটা কিনলে অনেক বেশি প্রফিট করতে পারবে। কিন্তু আমি পাস্টে দেখেছিলাম যে এই জায়গাটার কাজ তো এনভায়রনমেন্টের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি চাই না যে লি ফ্যামিলি ডাইরেক্ট এই ওকেশনের মধ্যে পড়ে যাক। আর তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দাও যে লি ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করবে আর ওই জমিটার দাম অনেক বেশি বাড়িয়ে দেয়। আমি চাই যে ইউন ফ্যামিলি এই জমিটাকে কিনে নিক অনেক বেশি হাই প্রাইসে, যেটা এই প্রপার্টির দামও না। এই প্রপার্টিটা তো অনেক বেশি খারাপ। পরের দিনে আমরা হানকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যে আপনি এই ব্যাপারে আরেকবার ভেবে নিন কারণ ওই জমিটা অনেক বেশি ভালো। কারণ অ্যাসিস্ট্যান্ট ও ন্যানের বাবার মতো মনে হচ্ছিল যে ওই জায়গা থেকে তারা অনেক বেশি প্রফিট করতে পারবে। কিন্তু এনভায়রনমেন্ট রিজনটা শুধু ন্যানি জানতো রিভাতের কারণে। কিন্তু হান তার কথা শুনে না আর বলে যেমনটা আমার ওয়াইফ বলছে এমনটাই করো। পরের দিনে ন্যান তার বাসায় যায় যেখানে স্টেপ মা তার উপরে রেগে যায়। তোমার সাহস কিভাবে হলো আমার মেয়েকে ভয় দেখানোর? তুমি এখনই তার থেকে ক্ষমা চাও। তখন সিনসিন নাটক করতে লাগে যে ভুলটা আমারই ছিল, আমি ভুলবশত প্রাইভেট রুমে চলে গেছি যেখানে সেও ছিল। এটা শুনে স্টেপ মা তার উপরে অনেক বেশি রেগে যায় যে তুমি মিস্টার লি এর সঙ্গে কি করছিলে আর তার উপরে হাত উঠাতে যায়। ন্যান তার হাতটাকে থামায় আর বলে আমি এইখানে মিস্টার লি এর সিক্রেট কিছু বিষয়ের ব্যাপারে জানতে পেরেছি। মনে হচ্ছে না যে এইখানে কেউই আমার কথা শোনার জন্য ইন্টারেস্টেড। আর সে ওইখান থেকে যেতে লাগে। তখনই তার বাবা তাকে থামায়। বাবা জিজ্ঞাসা করে তুমি কি হানকে চিনো? ন্যান বলে হ্যাঁ। তখন বাবা সিনসিনকে বলে তুমি তোমার ফোনের থেকে ক্ষমা চাও। সিনসিন ক্ষমা চাইছিল না কিন্তু তার বাবা জোরাজোরিতে সে ক্ষমা চায় আর রেগে ওইখান থেকে চলে যায়। ন্যান বলে আরেকজন লোক আছে যাকেও আমার থেকে ক্ষমা চাওয়া উচিত। স্টেপ মা বলে আমি তোমার থেকে ক্ষমা চাইবো, তুমি নিজেকে কি ভাবো? বাবা বলে তুমি তার থেকে ক্ষমা চাও কিন্তু স্টেপ মম চায় না। তখন বাবা তার উপরে হাত উঠায়। স্টেপ মম অনেক বেশি রেগে যায় আর উনি বাবাকে মারতে লাগে কিন্তু বাবা ওনাকে আবারও থাপ্পড় মারে আর সার্ভেন্টকে তাকে এইখান থেকে নিয়ে যেতে বলে। তখন বাবা তার থেকে ক্ষমা চায় আর তাকে জিজ্ঞাসা করে তোমার মিস্টার লিহানের সঙ্গে কোথায় দেখা হয়েছে আর তোমার কাছে কি ইনফরমেশন আছে? ন্যান বলে এটা গুরুত্বপূর্ণ না যে আমি মিস্টার লিহানের সঙ্গে কোথায় দেখা করেছি। আমি আপনাকে এটা বলতে এসেছি যে লি ফ্যামিলির কাছে বাজেটের কমতি আছে আর ওনারা একটা ল্যান্ড কিনতে যাচ্ছে আর এটার দাম ওনারা 300 পর্যন্ত বলবে। আর সে ওইখান থেকে যেতে লাগে। তখন বাবা নাটক করতে লাগে যে তুমি তো জানো যে আমাদের কাছে এত বেশি টাকা নেই, তুমি কি হানকে এটা বলতে পারবে যে উনি ওই জমিটা কিনে আমাদেরকে দিয়ে দিক? ন্যান ভাবে আপনি আবারও আমাকে
বোকা বানাচ্ছে। আর সে বাবাকে বলে লিহান এত বেশিও বোকা না, আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দিয়েছি, এখন আপনার ইচ্ছা যে আপনি কি করবে। আর সে ওইখান থেকে হেসে চলে যায়। তখনই সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর জিজ্ঞাসা করে আমাদের বিজনেস অ্যাকাউন্টে কত টাকা আছে। অ্যাসিস্ট্যান্ট বলে 200 মিলিয়ন। এটা শুনে বাবা বলে তুমি ওই টাকাগুলো আমার প্রাইভেট অ্যাকাউন্টে সেন্ড করে দাও, আর এই ব্যাপারে যাতে কেউই না জানতে পারে। বাবা ভাবতে লাগে ল্যানের থেকে আমার 1 বিলিয়নের প্রফিট হবে, তখন আমি কোম্পানির টাকা কোম্পানিকে দিয়ে দিব। পরের দিনে ওকেশন শুরু হয়। সেখানে ন্যান যখন জুনকে দেখে তখন সে অ্যাসিস্ট্যান্টকে বলে বিটটাকে 600 মিলিয়নে নিয়ে যাও, কারণ আমি চাই যে জুনও এটার মধ্যে ফেসে যাক। অ্যাসিস্ট্যান্ট এসব কিছু হানকে বলে। হান বলে যে যেমনটা ন্যান বলছে এমনটাই করো, আর একটু পরে আমিও ওইখানে আসছি। শুরুতে তারা এমন ফিল করায় যে তাদের কাছে শুধু 300 মিলিয়নেরই বাজেট আছে। এটাতে বাবার বিশ্বাস হয়ে যায় যে ন্যানের ইনফরমেশন ঠিক আছে। তখনই হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট বিট বাড়িয়ে দেয়। এটা দেখে বাবা অবাক হয়ে যায়। তখনই ন্যান বাবাকে মেসেজ করে বলে আমি শুনেছি যে লিহান তার বাজেটটাকে 650 মিলিয়ন পর্যন্ত নিয়ে যাবে। তখন জুনও সিনসিনকে ইমপ্রেস করার জন্য বাজেট বাড়াচ্ছিল। তখনই অ্যাসিস্ট্যান্টের কাছে একটা কল আসে, আর সে নাটক করতে লাগে যে আমাদের বাজেট বেড়ে গেছে আর আমিও বাড়িয়ে দিচ্ছি। এই ল্যান্ডটা আমাদের জন্য অনেক বেশি জরুরি, তাই আমরা এই ল্যান্ডটাকে নিয়ে নিব। আর অ্যাসিস্ট্যান্ট 650 মিলিয়ন টাকা বলে দেয়। এটা দেখে বাবা অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে ন্যানের ইনফরমেশন তো এইবারও ঠিক আছে। আর জুনকে বলে তুমি তোমার টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমরা দুজন একসঙ্গে হয়ে এই ল্যান্ডটাকে কিনে নিই। তুমি তো জানোই এটার প্রাইস অনেক বেশি, আর ফিউচারে আমরা এটা থেকে প্রফিট করতে পারবো। জুন ভাবতে লাগে যে এটাতে সিনসিং অনেক বেশি ইমপ্রেস হয়ে যাবে, আর তারা দুজন একসঙ্গে হয়ে 660 এর বিট লাগিয়ে দেয় আর প্রপার্টিটা তাদের হয়ে যায়। মিস্টার ল্যান তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু উনি জানতেন না যে এটা থেকে উনি 1 টাকাও পাবেন না। জুন সিনসিনের হাত ধরার চেষ্টা করে, কিন্তু সিনসিন তাকে তার থেকে দূর করে দেয়, কারণ এখন তো সে হানের উপরে ইন্টারেস্ট নিতে লেগেছে। তখন বাবা সবাইকে সিনসিনের বার্থডে পার্টিতে ইনভাইট করে। এটা দেখে ন্যান কষ্ট পায় আর ওইখান থেকে চলে যায়। এটা দেখে হানেরও কষ্ট লাগে। পরের সিনে হান আর ন্যান গাড়ির মধ্যে বসেছিল। হান তাকে জিজ্ঞাসা করে তুমি কি সিনসিন আর জুনকে একসঙ্গে দেখে কষ্ট পাচ্ছ? ন্যান এটা শুনে অবাক হয়ে যায় আর বলে না, আমার কোনোই সমস্যা নেই, তারা দুজন কি করছে। আর তুমি কি জেলাস হচ্ছ? হান বলে হ্যাঁ। ন্যান বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি আমার জন্য অনেক বেশি পজিটিভ, কিন্তু আমি তাদের দেখে একদমই কষ্ট পাইনি। সিনসিনের বার্থডের দিন আমারও বার্থডে আসে, কিন্তু সবার শুধু সিনসিনের বার্থডের কথাই মনে থাকে, আর সবসময় শুধু সিনসিনের বার্থডে পালন করা হতো, আমার না। এটা শুনে হানেরও কষ্ট লাগে। হান বলে এখন থেকে আর এমন কিছুই হবে না, তুমি যেমনটা চাইবে এমনটাই হবে। ন্যান বলে আমার অনেক বড় একটা কেক চাই আর অনেকগুলো গিফট চাই। তখন হান তার হাত ধরে বলে আমি তোমার সব স্বপ্নগুলোকে পূরণ করব, আর তারা দুজন খুশি হয়ে যায়। পরের দিনে সিনসিং এর বার্থডে পার্টি চলছিল, আর সবাই তার অনেক বেশি প্রশংসা করছিল, আর সবাই বলছিল যে তুমি অনেক ভালো একটা ফ্যামিলি পেয়েছো, আর বলে যে উপরের তলায় মিস্টার লিয়ার পার্টি আছে। সিনসিন তো মিস্টার লিয়ার ব্যাপারেই ভাবছিল যে জুন মিস্টার লিহানের তুলনায় অনেক বেশি কম, আমার তো মিস্টার লিহানকেই চাই। তখনই ভুল করে ওইখানে ন্যান এসে পড়ে আর ভাবতে লাগে যে এইখানে এতগুলো লোক কি করছে। হান তো আমাকে বলেছিল যে এইখানে কেউই আসবে না। তখনই সে জানতে পারে তাকে তো টপ ফ্লোরে যেতে হবে। সে ওইখান থেকে যেতে লাগে। তখনই সিনসিন তাকে থামায় আর তার কাছে এসে বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তো তোমাকে ইনভাইট করতে ভুলেই গেছি। তুমি যখন এইখানে এসেই গেছো তাহলে তুমি তোমার প্যারেন্টস আর ভাইয়ের সঙ্গে দেখা করে নাও। আর জোর করে তাকে তার ফ্যামিলির কাছে নিয়ে যায়। জুন বলে তুমি আমাকে ফলো করতে করতে এইখানেও পৌঁছে গেছো, আমি তো তোমাকে বলেছি যে আমি শুধু সিনসিনকেই ভালোবাসি। ন্যান বলে তুমি কি ফালতু কথা ভাবছো? তুমি কি তোমার চেহারাও আয়নার মধ্যে দেখেছো? ভালোই হয়েছে যে তুমি সিনসিনকে পছন্দ করেছো, যেটাতে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আর আমি তোমার আসল চেহারাও দেখে ফেলেছি। ইউনলি ল্যানকে বলে তুমি এখানে কি করতে এসেছো? আমাদের পার্টিটাকে খারাপ। আর সে তাকে মারতে যায়, আর সে তাকে মারতে
করতে যায় তখন ন্যান তাকে পা দিয়ে ফেলে দেয়। স্টেপ মম ন্যানের সঙ্গে ঝগড়া করতে লাগে আর বাবা বলে আজকে সিনসিনের বার্থডে, তাই তুমি এখানে নাটক করা বন্ধ করে এইখান থেকে চলে যাও। তারপরে পার্টি শুরু হয় আর মিস্টার ইয়ে তার সম্পত্তির 3% সিনসিনকে দিয়ে দেয় আর অন্য কোম্পানির 20% দিয়ে তাকে প্রেসিডেন্টও বানিয়ে দেয়। এটাতে সিনসিন অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ইউনলিও তাকে গিফট করে আর জুন এসে তাকে একটা নেকলেস দেয়। সিনসিন তো এখনো হানকে নিয়ে ভাবছিল আর সে তার থেকে নেকলেসটা নিয়ে নেয় আর ভাবতে লাগে ভালোই হয়েছে যে সে আমার উপরে টাকা খরচ করেছে। তখন সিনসিন ন্যানের ইনসাল্ট করার ব্যাপারে ভাবে আর সবার সামনে বলতে লাগে যে আমি তো ভুলেই গেছি যে আজকে তো আমার বোন ন্যানেরও বার্থডে, আর তাকে স্টেজের মধ্যে ডাকতে লাগে এটা বলে যে প্যারেন্টসরা তোমাকেও গিফট দিবে। ন্যান বুঝে যায় যে সে তাকে ইনস্টল করার চেষ্টা করছে আর সে সবাইকে এর দেখাতে চায় যে তার প্যারেন্টসরা তার বার্থডে ভুলে গেছে। বাবা সিনসিনকে বলে এমন কিছুই না, আমরা শুধু তোমার জন্য গিফট প্রিপেয়ার করেছি, তার জন্য না। ভাই বলতে লাগে বাবা আপনি কেনই বা এক্সপ্লেন করছেন, আর এই ফালতু মেয়ের জন্য কেই বা গিফট প্রিপেয়ার করবে। মাও বলতে লাগে যে এই বস্তি থেকে আসা মেয়েকে কেই বা গিফট দিবে আর কেই বা তার বার্থডে মনে রাখবে। তখনই ওখানে হান এসে পড়ে আর বলে যে কে বলেছে যে তার বার্থডে মনে নেই। বাবা তো হানকে দেখে তার প্রশংসা করতে লাগে আর তার কাছে এসে বলে ধন্যবাদ আমার মেয়ের বার্থডেতে আসার জন্য। সিনসিনও হানকে দেখে তার কাছে যেতে লাগে। জুন তাকে থামায় কিন্তু সে তার হাতটাকে সরিয়ে দেয়। এটা দেখে সবাই কথা বলা বলি করতে লাগে যে এখন হয়তো আর সিং জুনকে পছন্দ করে না আর সে মিস্টার হানকে পছন্দ করে, আর ওনাকে করবেই না কেন, উনি তো অনেক রিচ আর হ্যান্ডসাম। জুনের তো এসব কিছু শুনে অনেক বেশি খারাপ লাগে। বাবা বলে আপনি আমার মেয়ের বার্থডেতে এসেছেন, এটা অনেক ভালো হয়েছে। হান বলে আপনাকে কে বলেছে যে আমি আপনার মেয়ে সিনসিনের বার্থডেতে এসেছি? আমি তো ন্যানের বার্থডেতে এসেছি। আর তাকে তার সঙ্গে যেতে বলে। ন্যান বলে আমি তাদেরকে তাদের গিফট দিয়ে আর সে একটা ভিডিও চালিয়ে দেয় যেখানে সিনসিন হানকে সিরিয়াস করার জন্য প্রাইভেট রুমের মধ্যে যাচ্ছিল। এটা দেখে সবাই কথা বলা বলে করতে লাগে আর হান আর ন্যান ওইখান থেকে চলে যায়। যেটা দেখে ইউন ফ্যামিলি অনেক বেশি কনফিউজ হয়ে যায়। জুন সিনসিং এর কাছে আসে আর বলে আমি জানতাম না যে তুমি এমন, আর সে ওইখান থেকে চলে যায়। সিনসিন চিৎকার করতে লাগে যে এইসব কিছু মিথ্যে, এটাকে বন্ধ করে দাও। অন্যদিকে ন্যান আর হান বার্থডে সেলিব্রেট করছিল। ন্যান বলে আমি তোমাকে বলেছিলাম যে আমার অনেক বড় একটা গিফট চাই, তুমি কি এটা ভুলে গেছো? হান বলে একদম না, আর সে ওয়েটারকে ডাকে যে কেক আর বুকে নিয়ে আস। হান ন্যানকে ওই বুকেটা দেয় আর এটা দেখে ন্যান অনেক বেশি খুশি হয়ে যায় আর সে তাকে ধন্যবাদ বলতে লাগে। হান বলে তুমি ধন্যবাদ একটু তাড়াতাড়ি বলে ফেলছো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। আর তার হাত ধরে তাকে ফায়ারওয়ার্ক দেখাতে নিয়ে যায়, যেটাকে দেখে ন্যান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে লাগে যে আমার অনেক ভালো লেগেছে। আর ছোটবেলায় আমি ভাবতাম যে আমার বার্থডে যাতে ক্রিসমাস ডের দিন হতো, যেখানে অনেক বাজি ফুটানো হতো আর অনেক গিফটও পাওয়া যেত। এভাবেই তো আমার বার্থডে আজ পর্যন্ত কেউই পালন করেনি। আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। তাকে দেখে হানও খুশি হয়ে যায়। পরের দিনে ন্যান গাড়ির মধ্যে ঘুমাচ্ছিল। হান বলে ইয়ে ফ্যামিলির যতগুলো প্রপার্টি আছে সবগুলো আমার ওয়াইফের নামে করে দাও। আর সে ন্যানকে দেখে ভাবে ছোটবেলায় ন্যান তাকে একটা ব্রেড দিয়েছিল, ছোটবেলায় তুমি আমার সাহায্য করেছো, এখন আর আমি তোমার সঙ্গ জীবনেও ছাড়বো না আর সবসময় তোমাকে প্রটেক্ট করবো। অন্যদিকে সিনসিন অনেক বেশি কান্না করছিল। তখন তার ভাই তাকে সান্ত্বনা দিচ্ছিল যে কালকে রাতের যা কিছুই হয়েছিল কেউ এই ব্যাপারে কিছুই জানে না। এটা শুনে সিনসিন আরো বেশি কান্না করতে লাগে। ভাই বলে আমি ওই ন্যানকে নিশ্চয়ই উচিত শিক্ষা দিব আর কল করে কিছু লোকেদেরকে বলে যে ন্যানকে উচিত শিক্ষা দাও আর ভিডিও বানিয়ে আমাকে পাঠা। অন্যদিকে ন্যান একটা পার্কের মধ্যে যাচ্ছিল যেখানে হান তাকে ডেকেছিল। তখন দুজন ছেলে তার কাছে আসতে লাগে আর জিজ্ঞাসা করে তুমি কি ন্যান, তুমি নীল ডাউন হয়ে আমাদের থেকে ক্ষমা চাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব, কারণ আমরা তোমার ভিডিও বানাতে চাই। ন্যান এমনটা করতে বারণ করে দেয়। তারা ন্যানের সঙ্গে বেতমিজি করতেই লাগে। তখনই ওইখানে হানের লোকেরা এসে পড়ে। ন্যান তাদের ফোন নিয়ে তার ভাইকে কল করে বলে দেয় যে
আমি তোমার লোকেদেরকে ধরে ফেলেছি আর এখন উচিত শিক্ষা দেওয়ার পালা তাদের। ন্যান তাদেরকে বলে তোমরা যদি বেঁচে থাকতে চাও যে তোমাদেরকে পাঠিয়েছে তার সঙ্গে এমন করো যেমনটা সে আমার সঙ্গে করতে বলেছিল, আর এটার জন্য আমি তোমাদেরকে ডাবল পে করব। এটা শুনে ওই লোকেরা ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে হান ন্যানকে পার্কে নিয়ে যায় আর বলে এখন থেকে এই পার্কটা তোমার, আর এইখানে তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এনজয় করতে পারো। ন্যান তো অনেক বেশি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। পরের দিনে তারা দুজন এই পার্কের মধ্যে অনেক বেশি এনজয় করছিল। অন্যদিকে ইয়নজিকে ওই লোকেরা মেরে দেয় আর সে হসপিটালে ছিল। তখনই ওখানে সিনসিন আর তার বাবা এসে পড়ে আর তার এমন অবস্থা দেখে জিজ্ঞাসা করে যে কে তোমাকে এইভাবে মেরেছে। ইয়নজিং বলে যে ওই ন্যান কিছু লোকেদেরকে হায়ার করে আমাকে এইভাবে মেরেছে। এটা শুনে সিনসিং অনেক বেশি রেগে যায় আর সে ন্যানের কাছে চলে যায়, যেখানে ন্যান ইয়নলির মার খাওয়ার ভিডিওটা দেখছিল আর হাসছিল। বাবা এসে বলে তোমার সাহস কিভাবে হলো তোমার ভাইকে মার খাওয়ানো, তুমি আমার সঙ্গে আসো আর তার থেকে ক্ষমা চাও। ন্যান বারণ করে দেয় আর বলে সেই লোক হায়ার করেছিল আমাকে মারার জন্য, তাই সে এইটাই ডিজার্ভ করে। তখন সিনসিনও চিৎকার করতে লাগে যে তুমি তোমার ভাইকে মেরে হসপিটালে পাঠিয়েছো, এখন তো তুমি তোমার বাবার সঙ্গে মিসবিহেভ কর। তখন ওইখানে সব লোকেরা ন্যানের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে যে সে কত বেতুমিজ একটা মেয়ে, তার ভাই আর তার বাবার সঙ্গে সে এমন কিছু করছে। বাবা বলে চুপচাপ আমার সঙ্গে চলো, না হলে আমি তোমাকে ছাড়বো না। ন্যান ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আপনি আমাকে সত্যি করে বলো যে আমি আদৌ কি আপনার রিয়েল মেয়ে নাকি না, কারণ আপনার বিহেভিয়ার দেখে একদমই মনে হচ্ছে না যে আমি আপনার রিয়েল মেয়ে, আর আমি এটা জেনেই ছাড়বো। আর রেগে ওইখান থেকে চলে যায়। সিনসিন বলে বাবা সে কি সত্যিই জেনে যাবে যে সে আপনার রিয়েল মেয়ে না? বাবা বলে এমনটা কোনোদিনও হবে না, আর তাকে কেই বা বলবে। পরে সিনে নেন এটা ভাবতে ভাবতেই যাচ্ছিল, তখনই একটা গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আর সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখনই একটা বৃদ্ধ লোক বের হয়ে আসে আর তার ড্রাইভারকে বলে তাকে তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে বসাও আর হসপিটালে নিয়ে যাও। গাড়ির মধ্যে ওল্ডম্যানটা তাকে দেখে ভাবে তাকে তো একদমই আমার মেয়ের মতো লাগ, যখন আমার মেয়ে তার বয়সে ছিল তাকেও সেমই লাগতো। হসপিটালের মধ্যে ডাক্তার ওল্ডম্যানকে বলে পেশেন্টের RH ব্লাডের প্রয়োজন আছে। তখন ওল্ডম্যানও বলে আমার ব্লাডও RH, তাই আমি তাকে ব্লাড দিব। আর ওল্ডম্যান ন্যানকে দেখে ভাবে যে তার আর আমার ব্লাড গ্রুপ একদমই সেম। তখনই ওখানে হান চলে আসে আর ওল্ডম্যানের উপরে অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে যে তুমি আমার ওয়াইফকে কিভাবেই বা অ্যাক্সিডেন্ট করলে, আর আজকের পর থেকে স্যান ফ্যামিলি আর লি ফ্যামিলির মধ্যে কোনো কোঅপারেশনই হবে না। তখনই ন্যানের জ্ঞান ফিরে আসে আর সে হানকে শান্ত করায় এসব কিছু ভুলবশত হয়েছে আর উনি আমাকে হসপিটালে নিয়ে এসে তুমি তার উপরে রেগে যাবে না, আর উনি আমাকে ব্লাডও দিয়েছে। হান বলে ঠিক আছে। তখন ওল্ডম্যান বলে তোমার যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আমি কি ন্যানকে আমার স্টেপ গ্র্যান্ডডটার বানাতে পারি, আর আমার তো মনে হয় যে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। হান ন্যানের দিকে দেখে বলে ঠিক আছে, ফিউচারে যদি আমি জানতে পারি যে আপনি ন্যানকে বুলি করেছেন তাহলে আমি আপনাকে ছাড়বো না। ওল্ডম্যান বলে না আমি তার অনেক বেশি খেয়াল রাখবো, আর পরের সপ্তাহে আমার বার্থডে যেখানে আমি সবার সামনে তাকে ইন্ট্রোডিউস করাবো। হান তখন ওকে বলে আর গ্র্যান্ডপা ওইখান থেকে চলে যায়। হান ন্যানকে বলে আমি স্যান ফ্যামিলিকে তোমার গ্র্যান্ডডটার হওয়ার জন্য এই জন্য বলেছি যখন আমি তোমার আশেপাশে থাকবো না তখন যাতে স্যান ফ্যামিলি তোমাকে প্রটেক্ট করে। ন্যান বলে ঠিক আছে। অন্যদিকে সিনসিন আবারও জুনকে সিরিয়াস করে আর তাকে বলে যে আমার বাবা জোর করে আমাকে হানের কাছে যেতে বলেছে আর আমি কোনোদিনও তোমার থেকে আলাদা হতে চাই। জুন বলে তুমি যদি আমাকে মিথ্যে কথা বলে থাকো তাহলে তুমি দেখে নিও। সিনসিন বলে না আমি কোনোদিনও তোমাকে মিথ্যে কথা বলবো না, আমি নিজেকে তোমাকে দিয়ে দিয়েছি। জুন বলে ঠিক আছে। আর সিনসিন তার থেকে ফেভার চায় যে আমি চাই যে তুমি জুন ফ্যামিলিকে সাহায্য করো। পরের সপ্তাহে স্যান ফ্যামিলির ওল্ড পার্সনের বার্থডে, আমি চাই যে তুমি আমাদের ফ্যামিলির জন্য একটা ইনভিটেশন কার্ড আনো। জুন বলে ঠিক আছে আমি তোমার সাহায্য করে দিই। পরের দিন বার্থডে দিন ছিল যেখানে ন্যান গ্র্যান্ডপাকে একটা গিফট দেয়। এটা দেখে স্টেপন বলে তুমি কেমন গিফট দিয়েছ, তুমি শুধু আমাদেরকে বিরক্ত করতে এসেছ, তুমি এখনই এখান থেকে চলে যাও। কিন্তু গ্র্যান্ডপার ওই গিফটটা অনেক বেশি পছন্দ হয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর সিনসিন জিজ্ঞাসা করতে লাগে গ্র্যান্ডপা এটার মধ্যে এমন কি স্পেশাল ব্যাপার আছে। গ্র্যান্ডপা বলে অনেক বছর
আগে আমার মেয়ে জঙ্গলে ঘুরতে গিয়েছিল আর ওইখানে গিয়ে সে এইটাকে হারিয়ে ফেলে আর এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর আজকে নেন আমাকে এটা গিফট করেছে তাই এর দেখে আমি তার উপরে অনেক বেশি খুশি হয়েছি। সিনসিন বলে আপনি কিভাবে জানেন যে এটা ওইটাই? গ্র্যান্ডপা বলে তোমার কি মনে হয় আমি বুড়ো হয়ে গেছি বলে কিছুই দেখতে পাই না নাকি? আর তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে আজকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করব। আর মিস্টার ইউনকে জিজ্ঞাসা করে তোমার কি ন্যানের সঙ্গে কোনো সম্পর্ক আছে? মিস্টার ইউন বলে না তো আমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। গ্র্যান্ডপা বলে তাহলে তো ভালোই। গ্র্যান্ডপা সবাইকে বলে দেয় যে আমার অনেকগুলো গ্র্যান্ড চাইল্ড আছে কিন্তু আমার কোনো গ্র্যান্ড ডটার নেই, তাই আজকে আমি অ্যানাউন্সমেন্ট করেছি যে ন্যানি আমার গ্র্যান্ড ডটার। এটা শোনার পর তো ওইখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর ইউন ফ্যামিলি এটা সুযোগ আবারও নিতে চায় আর বলতে লাগে এর তো আমাদের ওনার যে আপনি আমাদের মেয়েকে এমন জায়গা দিচ্ছেন। আস্তে আপা সিনসিনকে বলতে লাগে আজকে থেকে উনি তোমার গ্র্যান্ডপা কারণ তোমরা দুজনেই স্টেপ সিস্টার। সিনসিন ওলম্যানকে গ্র্যান্ডপা বলতে লাগে। গ্র্যান্ডপা বলে আমি শুধু ন্যানেরই গ্র্যান্ডপা আর আমি সবাইকে এই জায়গাটা দিব না। আর তোমরা তো একটু আগেই বলেছো যে তোমাদের ন্যানের সঙ্গে কোনো সম্পর্কই নেই। ন্যান বলে যেদিন আমার তিনওয়ানের সঙ্গে বিয়ে হয়েছে ওই দিন থেকে ইউন ফ্যামিলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর গ্র্যান্ডপা ইউন ফ্যামিলিকে ধাক্কা মেরে ওইখান থেকে বের করে দেয়। পরের সিনে ন্যান যাচ্ছিল তখনই জুন দিকে এসে তার হাত ধরে আর সে তার থেকে ক্ষমা চাইতে লাগে, প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ন্যান তাকে বারণ করে দেয় এটা বলে যে আমি বিবাহিত। জুন বলে ওই বুড়ো লোকটার মাঝে তুমি কি দেখেছো? আমি তোমাকে সবকিছু দিব, তুমি আমার কাছে এসে পড়ো। আমি জানি যে আমার ভুল হয়েছে যে আমি তোমাকে ছেড়ে সিনসিনকে চুজ করেছি, এই জন্য আমি তোমার থেকে ক্ষমা চাইতে চাই। ন্যান তাকে পরিষ্কার ভাবে বারণ করে দেয় আর আমি অনেক ভালো করেই জানি যে তুমি এসব কিছু টাকার জন্যই করছো। এখন তো আমি স্যান ফ্যামিলির গ্র্যান্ড ডটার হয়ে গেছি, আমি তোমার ব্যাপারে একদমই ঠিক জেনেছি। প্রথমে তো আমার মনে হয়েছিল যে তুমি আমার জীবন বাঁচিয়েছো আর আমি তোমাকে অনেক ভালোভাবে চিনি। জুন বলে আমি যদি ওই দিন না আসতাম তাহলে তুমি ঠান্ডায় জমে যেতে আর মারা যেতে। ন্যান বলে তুমি আমাকে বলো যে তুমি আমাকে কোথায় থেকে সেভ করেছিলে আর তুমি আমাকে কিভাবে হসপিটালে নিয়ে গিয়েছিলে। কিন্তু জুনের কাছে তো তার এসব প্রশ্নের কোনো উত্তরই ছিল না। সে চুপ হয়ে যায়। তখনই ওখানে হান এসে পড়ে আর তাকে দেখে জুন অনেক বেশি ভয় পায়। ন্যান হানের গাড়ির মধ্যে বসে যায়। হান জিজ্ঞাসা করে তুমি আমাকে কল কেন করেছো? ন্যান বলে কারণ আমি ওই জুনের থেকে বাঁচতে চেয়েছি। হান বলে এর মানে তোমার কাছে আর কোনো অপশন ছিল না। ন্যান তাকে এক্সপ্লেন করতে চায় তখন হান তার সঙ্গে রোমান্টিক হয়ে যায়। ন্যান বলে গ্র্যান্ডপা আমাকে এন্টারটেইনমেন্ট কোম্পানি দিয়েছে আর আমাকে কালকেই কাজের মধ্যে জয়েন হতে হবে। হান বলে গ্র্যান্ডপা তোমাকে অনেক বেশি পছন্দ করে। পরের দিন ন্যান অফিসে যায় যেখানে একটা লোক ন্যানকে পরের মুভির ব্যাপারে বলে। সে ভাবতে লাগে যে এটা তো জোকি যে ট্যাক্সের জন্য ফেসে যায় আর তার অ্যাসিস্ট্যান্টে এসব কিছু করেছিল আর এটা সবচেয়ে বেশি সুবিধা পায় সিনসি আর ওই মেয়েটা ডিপ্রেশনে এসে সুইসাইড করে ফেলে। ন্যান ওই লোকটাকে বলে জিকিংকে এখানে রাখতে। কিছুক্ষণ পরে জিকিং আসে আর তাকে বুঝাতে লাগে যে ফিউচারে তোমার ফাইন্যান্সিয়ালি সমস্যা হবে কিন্তু এই বিষয়টা নিয়ে তুমি তোমার ম্যানেজারকে একদমই বিশ্বাস করবে না আর তুমি সব এগ্রিমেন্টকে অনেক ভালোভাবে পড়বে। আর জিকিং হ্যাঁ বলে ওইখান থেকে চলে যায়। জিকিং এমনটাই করে, এটার কারণে সে ওই সমস্যাটা থেকে বেঁচে যায়। সিং সিং ইউংলিন কাছে যায় আর তাকে বলে জিকিং তো বেঁচে গেছে আর সে তার অ্যাসিস্ট্যান্টকেও বের করে দিয়েছে। তখন সে বলে তুমি একদমই চিন্তা করবে না আর সিং সিং তো বরবাদ হয়েই ছাড়বে। তারপরে ন্যান নিউজ দেখছিল যেখানে জিকিং এর ব্যাপারে নিউজ চলছিল। সে এগ্রিমেন্টের রুলসটা মেনে প্রাইভেট জব করছে আর সে একজন ডিরেক্টরকে বিয়ে করে ফেলেছে। এগ্রিমেন্টের বিরুদ্ধে সে অনেক কাজই করছে। এই নিউজটা দেখার পর জিকিং তাড়াতাড়ি করে তাকে কল করে কিন্তু তার মোবাইল বন্ধ আসছিল। তাই ন্যান জিকিং এর বাসার মধ্যে চলে যায় আর তাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি এমন কিছুই করবে না আর আমি তোমাকে এই সব কিছু থেকে বাঁচিয়ে নিব। জিকিং বলে তুমি প্রথম লোক যে আমাকে অনেক বেশি বিশ্বাস করেছ। ন্যান তো সবকিছুর ব্যাপারেই জানতো তাই সে জিকিং কে বাঁচিয়ে নেয় আর জিকিং এর মুভিটাও অনেক বেশি হিট হয়। পরের সিনে তারা সবাই বারের মধ্যে পার্টি করতে যায় আর তারা দুজন অনেক বেশি মজা করছিল। হান এটা দেখে ভাবে তুমি আমাকে ছাড়া এইভাবে কিভাবে
কিভাবেই বা মজা করতে পারো। আর সে তার কাছে গিয়ে রোমান্টিক হতে লাগে। তখনই ওইখানে জিকিং এসে পড়ে আর তাকে জিজ্ঞাসা করতে লাগে যে এইটা কে। ন্যান বলে যে এটা আমার হাজবেন্ড আর উনি আমাকে নিতে এসেছে। হান তো ন্যানের সঙ্গে গাড়ির মধ্যেও রোম্যান্স শুরু করে দেয়। অন্যদিকে সিনসিন তো তার ভাই ইউনলির উপরে অনেক বেশি রেগেছিল যে ওই ন্যানটা আবারও জিতে গেছে আর সে তাদেরকেই কথা শুনিয়েছে। ভাই বলে এই মুভিটার মধ্যে 20 মিলিয়ন টাকা খরচ করেছে আর আমাদের কাছে আর কোনো ফাইন্যান্স নেই। আমাদের কোম্পানি একদমই ডুবে গেছে, আমাদের কাছে একটাও টাকা নেই আর তুমি তবুও আমার উপরেই রাগ করছো। তখনই সিনসিনের মনে পড়ে যে যেই লোকটা ন্যানকে বিয়ে করবে বলেছিল সে আমাদেরকে প্রমিস করেছিল যে আমাদেরকে 100 মিলিয়ন টাকা দিবে, কিন্তু সে এখনো আমাদেরকে কোনো টাকাই দেয়নি। ইউনলি বলে মাকে বলে তাড়াতাড়ি গিয়ে টাকা নিয়ে আস। পরে সিনে তারা দুজন খাবার খাচ্ছিল। তখনই বাটলার এসে বলে আপনার মা এসেছে। ন্যান আরেকটা প্ল্যানিং করে আসে বাটলারকে বলতে লাগে তুমি এখন আমার হাজবেন্ডের রোল প্লে করো। মা বাইরে যায় আর স্টেপমম আর সিনসিনকে বলে এইটা আমার হাজবেন্ড, সে কথা বলতে পারে না আর সে বোবা, তোমরা কি কথা বলতে চাও। স্টেপমম চিৎকার করে বলে তোমরা আমাদের টাকা দাওনি। বাটলার তো তাদেরকে নিয়ে অনেক বেশি মজা করছিল যে সে কিছুই শুনতে পায় না আর উনি বসে থেকে তাদেরকে কথা শোনাতে লাগে। সিনসিন বলে তুমিও তো এই ফ্যামিলির একজন মেম্বার, তাহলে তুমি কেন আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছ না। সিনসিন বলে আমি একটা অন্ধ আর ডিসেবল পারসনকে বিয়ে করেছি, তারপরেও তোমরা আমার থেকে টাকা চাওয়ার জন্য এখন কি আমার দরকার যে তোমাদেরকে টাকা দেওয়ার। সিনসিন রেগে যায়। তখন ন্যান তাদের দুজনকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়। পরের সিনে হান আর ন্যান একসঙ্গে কথা বলছিল যে ইউন ফ্যামিলি এখন পুরোভাবে ডুবে যাচ্ছে, তারা শান্তভাবে বসে থাকবে না, তারা নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যানিং করবে। তখন ন্যানও প্ল্যানিং তৈরি করতে লাগে। অন্যদিকে ইউনলিন কোম্পানিটা তো পুরোভাবে ডুবে গেছিল। তখনই সে জানতে পারে যে একটা লোক আছে, সে দাবি করে যে সে স্টকে সঠিক প্রেডিকশন করতে পারে যেটাতে আপনার 30 মিলিয়নের লাভ হবে। এটা শুনে ইউনলি আর তার অ্যাসিস্ট্যান্ট ওই লোকের কাছে চলে যায়। তখনই ইউনলি কিছু লোকেদের কথা শুনতে পায় যে উনি আমাকে এই সাজেশনটা দিয়েছিল আর এখন এই স্টকের মূল্য কোটির উপরে চলে গেছে আর আমি অনেক বেশি লাভবান হয়েছি। এইসব কিছু শোনার পর তো ইউনলি আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। আর ওই লোকটা কেউই না, ন্যানে বসেছিল অন্য লোকের ভেষ ধরে। ইউনলি তার সঙ্গে দেখা করে আর তাকে 5 মিলিয়ন টাকা দিয়ে দেয় আর তাকে বলে যায় যে তুমি যদি এটাকে লস করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। পরের দিনে অ্যাসিস্ট্যান্ট এসে ইউনলিকে বলে আমাদের টাকা 3 গুণ বেড়ে গেছে। এটা শোনার পর তো ইউনলি অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ন্যান মানে ওই লোকটাকে কল করে বলে দেয় যে তুমি আমার সব টাকাগুলোকে স্টকের মধ্যে লাগিয়ে দাও। ন্যান বলে একটা স্টক আছে যেটা অনেক উপরে উঠতে পারে, যদি তুমি এটা রিস্ক নেওয়ার জন্য তৈরি থাকো তো এটাতে তোমার অনেক বেশি লাভ হবে। এটা শুনে ইউনলি অনেক বেশি খুশি হয়ে যায় আর সে সব টাকা লাগিয়ে দেয়। কিন্তু ইউনলি তো সব টাকাগুলো ডুবে যায় আর ডাইরেক্টর রেগে তাকে থাপ্পড় মারে যে তুমি আমাদের এতগুলো টাকা ডুবিয়ে দিয়েছো, আমাদের আগে থেকেই তো টাকার ক্রাইসিস ছিল। আর তাকে বকা দিয়ে ইউন গ্রুপ থেকে বের করে দেয়। ইউনলি সিনসিনকে বলে আমি যা কিছুই করেছি তোমার জন্য করেছি, প্লিজ তুমি বাবাকে বোঝাও। সিনসিন বলে তুমি বাবাকে বলতে পারোনি কিন্তু আমাকে তো বলতে পারতে, তোমার কারণে আমাদের কত লোকসান হয়ে গেছে। এটা শুনে লিওন ওইখান থেকে চলে যায়। বাবা বলে এখনো আমাদের কাছে ল্যান্ড আছে, আমাদের কাছে এখনো একটা সুযোগ আছে। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে এনভায়রনমেন্ট পলিউশনের কারণে গভর্নমেন্ট ওইখানকার কাজ বন্ধ করিয়ে দিয়েছে। এটা শুনে তো বাবা অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই ওইখানে সব শেয়ার হোল্ডাররা এসে পড়ে আর তারা নিজেদের টাকা চাইতে লাগে। তখনই ওখানে পুলিশও এসে পড়ে আর বলতে লাগে তুমি পাবলিক ফান্ডের সঙ্গে কিছু একটা করেছ, কারণ বাবা ওই ল্যান্ডটাকে কেনার জন্য 200 মিলিয়ন টাকা নিয়েছিল, এই জন্য বাবা ড্যাডকে ধরে নিয়ে যায়। তখন সিনসিন জুনের কাছে যায় আর জুনকে রিকোয়েস্ট করে বলে প্লিজ তুমি আমার বাবাকে বাঁচিয়ে নাও। জুনও তাকে বলে দেয় যে এখন আমার তোমার সঙ্গে কোনোই সম্পর্ক নেই আর তোমাদের জন্য এমনিতেই আমার 300 মিলিয়ন টাকার লোকসান হয়ে গেছে। সিনসিন বলে আমাদের বিয়ে হতে যাচ্ছে। জুন বলে কে বলেছে যে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করব না, আর তোমাকে ন্যানের সঙ্গে শত্রুতামি করার কি বা দরকার ছিল, এমনিতেও সে সেন্ট ফ্যামিলির গ্র্যান্ডডটার হয়ে গেছে, এখন আমরা তার কিছুই করতে পারবো না। সিনসিন বলে তুমি কি এখনো তাকে পছন্দ করো। জুন হ্যাঁ বলে আর বলে আমার বিয়ে যদি তার সঙ্গে হয়ে যেত তাহলে আমার অনেক বেশি লাভ হতো, কিন্তু তুমি তো আমাকে শেষ
বেশি করে দিয়েছে। এটাতে সিনসিন ভাবে এখন আমি তোমাকে ছাড়বো না, আমি আমাদের ভিডিওটা লিক করে দিব, যেটাতে তোমাকেই আমাকে বিয়ে করতে হবে। পরে সিনে নেন আর তার ফ্রেন্ড কথা বলছিল, তখনই ওখানে জুন আসে ফ্লাওয়ার নিয়ে আর বলতে লাগে আমি কোনোদিনও সিনসিনকে ভালোবাসতাম না, আমি সবসময় তোমাকেই পছন্দ করতাম, আমি ইনোসেন্ট। তখন নেন তাকে ওই ভিডিওটা দেখিয়ে দেয় আর বলে তুমি কত বেশি ইনোসেন্ট এটা তো দেখাই যাচ্ছে। জুন বলে এসব কিছু মিথ্যা আর আমাকে ফাঁসানো হচ্ছে, কিন্তু নেন তার একটা কথাও শুনে না আর ওইখান থেকে চলে যায়। জুন রেগে সিনসিনের কাছে আসে আর এসেই তাকে একটা থাপ্পড় মেরে বলে আমি কোনোদিনও তোমাকে বিয়ে করব না, আর তোমার সাহস কিভাবে হলো এই ভিডিওটাকে লিক করার। তখনই তার কাছে তার মায়ের কল আসে, সে বলে আমি এই মেয়েটাকে বিয়ে করব না। মা বলে ঠিক আছে, এখন আমাদেরকে এঙ্গেজমেন্ট রাখতে হবে, এই ম্যাটারটা একটু শান্ত হয়ে যা, তখন আমরা এঙ্গেজমেন্টটাকেও ভেঙে দিব। পরে সিনে তাদের এঙ্গেজমেন্ট পার্টি ছিল, যেখানে সিনসিন জুনকে রাজি করানোর চেষ্টা করছিল, কিন্তু জুন তাকে বকা দিয়ে চলে যায় যে যখনই তুমি এই ভিডিওটাকে পাবলিক করেছ আমি ওই দিন থেকেই তোমাকে ঘৃণা করা শুরু করেছি। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখনই সে ন্যানকে দেখতে পায় আর তার কাছে গিয়ে বলে এইসব কিছু একটা নাটক। ন্যান বলে আমি শুধু এইখানে তোমাকে কংগ্রাচুলেশন জানাতে এসেছি, যখনই আমার সিস্টার আমাকে এইখানে দেখবে সে তো আমাকে এইখান থেকে বের করার কথা বলবে। তখনই ওখানে স্টেপ মম এসে পড়ে আর ন্যানকে বকা দিতে লাগে যে তুমি ইয়ন ফ্যামিলিকে শেষ করেও কি শান্তি হওনি। জুন স্টেপ মমকে চুপ করায়, এটা বলে যে এইটা আমার গ্যাস। তারপরে এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়। ন্যান ভাবে আজকে আমি তোমাদেরকে যেটা গিফট দিব এইটার জন্য তো তোমাদেরকে বিয়ে করতেই হবে। তখন এর মধ্যে তাদের ভিডিও চালু হয়ে যায়, যেটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। পরে সিনে স্টেপ মম সিনসিনকে রাজি করাচ্ছিল যে যেভাবেই হোক তোমাকে জুনকে বিয়ে করতেই হবে, এখন তোমার বাবা জেলে আছে আর জুনই আমাদের সাহায্য করতে পারে। সিনসিন বলে জুন তো আমার চেহারাও দেখতে চায় না, তাহলে কেনই বা সে আমাকে বিয়ে করবে। তখন তার মা তাকে প্ল্যানিং দেয় যে তুমি তার বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট হয়ে যাও। সিনসিন বলে সে তো আমাকে দেখতেই চায় না। তার মা তাকে একটা মেডিসিন দেয় আর বলে এটাতে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। পরের সিনে জুন আর সিনসিন ঘুমিয়েছিল। জুনের যখন ঘুম ভাঙে সে তাকে তার সঙ্গে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলতে লাগে তোমার সাহস কিভাবে হলো আমাকে ড্রাগস দেওয়ার। সিনসিন বলে আমি এমন কিছুই করিনি, কিন্তু জুন তার একটা কথাও শোনে না আর তাকে বলে তুমি আমাকে তোমার চেহারা দেখাবে না আর ওইখান থেকে চলে যায়, যেটাতে সিনসিন অনেক বেশি রেগে যায় আর সে সবটা দোষ ন্যানের উপরে লাগা যে ওই ন্যানের কারণে আমার সঙ্গে এইসব কিছু হচ্ছে। সে তার ভাইয়ের সঙ্গে দেখা করে আর তার ভাইয়ের থেকে ক্ষমা চায় আর বলে আমাদের সব সমস্যার কারণ হচ্ছে ন্যান, আমাদেরকে তাকে ছাড়া উচিত হবে না। ইউনলুই বলে আমরা তার থেকে কিভাবেই বা প্রতিশোধ নিতে পারি। সিনসিন একটা প্ল্যান দেয় যে আমরা তার কাছে একটা লোক পাঠাবো যেটাকে দেখে হানও তাকে ঘৃণা করতে লাগবে। তারপরে সিনসিন ন্যানকে কল করে, ন্যান তো তার চালাকির ব্যাপারে সবকিছুই জানতো। সিনসিন অনেক ভালো ব্যবহার করে বলে আমি তোমার থেকে ক্ষমা চাইতে চাই, আজকে রাত্রে 8টার সময় তুমি এই প্রাইভেট রুমের মধ্যে এসে পড়বে। ন্যানও ওকে বলে দেয় আর ভাবে আমি তোমার চালাকির ব্যাপারে অনেক ভালোভাবেই জানি। আর সে রাত্রে 8টা বাজে তার সঙ্গে দেখা করে। সিনসিন তো তার সঙ্গে অনেক ভালোভাবেই কথা বলছিল আর তাকে ড্রিঙ্কও সার্ভ করে। ন্যান ভাবে আমি অনেক ভালো করেই জানি যে তুমি এই ড্রিঙ্কের মধ্যে নেশার ওষুধ মিশিয়েছ, কিন্তু তুমি হয়তো জানো না যে এই হোটেলটা লি ফ্যামিলি আর এই ড্রিঙ্কটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ন্যান ওই ড্রিঙ্কটা খেয়ে ফেলে আর অজ্ঞান হওয়ার নাটক করতে লাগে। তখনই ওখানে ইউনলি এসে পড়ে আর ন্যানকে উঠিয়ে বেডের মধ্যে রেখে দেয়। তখনই ন্যান তার চোখ খুলে, যেটা দেখে সিনসিন ভয় পেয়ে যায় আর বলতে লাগে তুমি কি অজ্ঞান হওনি। তখনই হানের গার্ডেরা এসে পড়ে আর সিনসিন আর তার ভাইকে অজ্ঞান করে ফেলে। সিনসিনকে বেডের মধ্যে শুইয়ে তার ভাইকে ওইখান থেকে নিয়ে যায়। ন্যানও ওইখান থেকে চলে যায় আর তখনই ওইখানে একটা ছেলে আসে। পরের সিনে হান আর ন্যান কথা বলছিল। হান বলে আমি একটা নিউজ পেয়েছি যে ইউনের কোম্পানিটা একদমই শেষ হয়ে গেছে, মিস্টার ইউন জেলে আছে আর সিনসিনের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেও হসপিটালে আছে। যেটাতে ন্যান বলে আমি এসব কিছুই জানতে চাই না আর আমার তো তাদের সঙ্গে কোনোই সম্পর্ক নেই, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি সত্যি কি তাদের মেয়ে, আর আমি যদি সত্যি তাদের মেয়ে হই তাহলে তারা আমার সঙ্গে কেন এত খারাপ ব্যবহার করছে। হান বলে এটা কোনোই সমস্যা নেই যে আমরা কোথায় থেকে এসেছি, আমিও লি ফ্যামিলির অবৈধ সন্তান। যখন আমাকে লি ফ্যামিলিতে আনা হয় তখন আমারও কেউ ছিল না, আমার মাও মারা যায় আর আমাকে বাটার আর আঙ্কেল লালন পালন করেছে। তারপরে সে ন্যানের হাতকে ঘষতে লাগে আর তাকে বলে তোমার কি কিছু মনে পড়েছে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে হান আর ন্যান তারা দুজনই বাচ্চা ছিল। ন্যান এসে হানকে ব্রেড দেয় আর সে তখনই অজ্ঞান হয়ে যায় কারণ তার অনেক বেশি ঠান্ডা লাগছে।
ছিল। হান তার হাতটাকে রাফ করে গরম করার চেষ্টা করে আর তাকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু ন্যানের যখন চোখ খুলে তখন সে জুনকে দেখতে পায় আর সে ভাবতে লাগে যে সে তার জীবন বাঁচিয়েছে। প্রেজেন্টে সে হানকে বলে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে আর ওই জুনটা আমাকে মিথ্যে বলেছিল যে সে আমার জীবন বাঁচিয়েছে। হান বলে ভুলটা আমারই ছিল যে আমি তোমাকে হসপিটালে নিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে গেছি। ন্যান বলে এখন আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না আর তাকে কিস করে। তখন হানও রোমান্টিক হতে লাগে। পরের দিন সকালে ন্যান জেগে হানকে দেখতে লাগে আর বলতে লাগে আজকে ফ্যাং ফ্যামিলিতে ডিনার পার্টি আছে, তুমি কি আমার সঙ্গে যাবে? ন্যান জিজ্ঞাসা করতে লাগে ফ্যাং ফ্যামিলি তো এইটাই যারা দ্বিতীয় নাম্বারে আসে। হান বলে হ্যাঁ, আর ফ্যাং আমার থেকে বড় তাই আমি ওনাকে আঙ্কেল বলে রাখি। আর তোমার ইউন ফ্যামিলি ফ্যাং আঙ্কেলকেও ফ্রেম করেছিল। ন্যান বলতে লাগে উনি তো অনেক বেশি রিচ, তাহলে আমার ফ্যামিলি কিভাবেই বা ওনাকে ফ্যাম করতে পারে? হান বলে ট্রিক করে। পরের দিনে হান ন্যানকে ডিনার পার্টির মধ্যে নিয়ে যায় আর তার আঙ্কেলের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। মিস্টার ফ্যাং ন্যানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে স্যানবি বলে ডাকতে লাগে আর তাকে জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি? ন্যান বলে উনি ছোটবেলায় মারা গেছিলেন তাই আমি জানি না। তখন উনি তার থেকে বাবার নাম জিজ্ঞাসা করতে লাগে। তখন হান বলে যে আপনি আমার ওয়াইফের থেকে এত বেশি কোশ্চেন কেনই বা জিজ্ঞাসা করছেন, আপনি এই পার্টিটাকে এনজয় করুন। আর সে ন্যানকে ওইখান থেকে নিয়ে যায়। ন্যান হানকে জিজ্ঞাসা করতে লাগে এসব কিছু কি? আর সেনজি নামের মেয়েটা তো গ্র্যান্ডপার মেয়েও, আর ওনাকেও আমার মতোই দেখা যেত। হান বলে মিস্টার ইউনের রিয়েল ওয়াইফ সেনজি ছিল যে স্যান ফ্যামিলির ডটার ছিল আর উনি মিস্টার ইউর সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল। যেটা শুনে ন্যান বুঝে যায় যে সেনজি তার মা ছিল আর গ্র্যান্ডফাদার তার রিয়েল গ্র্যান্ডফাদার। হান বলে হ্যাঁ, আরো বলে ফ্যাং ফ্যামিলি থেকে কন্টাক্ট পাওয়ার জন্য মিস্টার ফ্র্যাঙ্ককে ড্রাগ দিয়ে সেনজির কাছে পাঠিয়ে দেওয়া হয়। যেটা শুনে ন্যান অনেক বেশি রেগে যায় আর বলে সে কেমন লোক আর সে তো তার ওয়াইফ কেউ ছাড়েনি, ইউন ফ্যামিলি তো বরবাদ হওয়ার ডিজার্ভ করে। হান বলে হ্যাঁ, ফ্যাং ফ্যামিলি আর ইউন ফ্যামিলি যদি না থাকতো তাহলে ইউন ফ্যামিলি কোন দিনই শেষ হয়ে যেত, কারণ সেনজি মিস্টার ইউনের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল, তাই তোমার গ্র্যান্ডপা ইউন ফ্যামিলিকে কিছুই করেনি। ন্যান তো এসব কিছু শুনে অনেক বেশি রেগে যায় আর রেগে ওইখান থেকে চলে যায়। তখন হান তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর ন্যানের ব্লাড গ্রুপ টেস্ট করাতে বলে আর মিস্টার ইউন আর মিস্টার ফ্র্যাঙ্ক এর সঙ্গে টেস্ট করাও। আমার তো মনে হয় মিস্টার ইউন ন্যানের বায়োলজিক্যাল বাবা না। পরের সিনে ন্যান একটা পেন্টিং দেখছিল, তখনই ওখানে ফ্র্যাঙ্ক আসে আর ওনার ভুলগুলোর জন্য তার কাছে ক্ষমা চাইতে লাগে আর তাকে বলে যে স্যান ফ্যামিলির ডটার সেনজিকে আমি কষ্ট দিয়েছি কিন্তু সে আমার অনেক ভালো বন্ধু ছিল। ন্যান ওনাকে ক্ষমা করে দেয় আর ওনার সঙ্গে আপন আপন ফিল হয়। তখন মিস্টার ফ্র্যাঙ্ক ন্যানকে বলতে লাগে তুমি কি আমার ডটার হওয়া পছন্দ করবে? আর তুমি কি জানো আমি এখন পর্যন্ত বিয়েও করিনি, আমি চাই যে আমার একজন নিজের থাকো। তুমি তোমার হাজবেন্ডকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারো, তারপরে আমাকে উত্তরটা দিও। এটা বলেই মিস্টার ফ্র্যাঙ্ক ওইখান থেকে চলে যায়। তখনই ওখানে হান এসে পড়ে আর ন্যান তাকে জিজ্ঞাসা করে আমি কি ওনার মেয়ে হতে পারি? হান বলে যেটা তোমার ঠিক লাগে তুমি ওইটা করতে পারো। তখন ন্যান মিস্টার ফ্র্যাঙ্ককে হ্যাঁ বলে দেয় আর মিস্টার ফ্র্যাঙ্ক সবাইকে অ্যানাউন্সমেন্ট করে যে আজকে থেকে আমার অ্যাডপ্টেড ডটার ন্যান আর আমি আমার প্রপার্টির 5% শেয়ার ন্যানের নামে করে দিই। অন্যদিকে সিনসিন অনেক বেশি রেগেছিল যে সবকিছু ন্যানই কেন পাচ্ছে। সে হসপিটাল থেকে ন্যানের পার্টির মধ্যে চলে যায় আর ন্যানকে নিচে দেখানোর চেষ্টা করতে লাগে যে সে একটা ছোট বস্তি থেকে এসেছে আর সে অনেক বেশি নির্লজ্জ, সে আমাদের সবাইকে ধোকা দিয়েছে আর তার বিয়েও হয়ে গেছে। তখন সব লোকেরা ওইখানে কথা বলা বলি করতে লাগে। তখন ন্যান বলে এটাতে খারাপ কি যদি আমার বিয়েই হয়ে যায়? তখন সিনসিন বলে বলো আমাকে যে তোমার বিয়ে কার সঙ্গে হয়েছে? আর সে সবাইকে ন্যান আর বাটলারের ছবি দেখাতে লাগে। তখনই ওখানে বাটলার এসে পড়ে আর ন্যানকে ইয়াং ম্যাডাম বলে ডাকে। তখন সিনসিন বাটলারকে বলতে লাগে তুমিও তোমার ওয়াইফের সঙ্গে নাটক করছো, আর সে ওইখানে নাটক শুরু করে দেয়। তখনই ওখানে হানও এসে পড়ে আর হানকে দেখে সিনসিন চিৎকার করতে লাগে যে তুমি তার আসল চেহারাটা দেখে নাও। হান ন্যানের হাত ধরে ফেলে আর বলে তুমি বলো সবাইকে যে তোমার রিয়েল হাজবেন্ড কে? ন্যান বলে সবাইকে আমার রিয়েল হাজবেন্ড লিহান। এটা শুনে সবাই ওইখানে অবাক হয়ে যায় আর সিনসিন তো পাগলই হয়ে যায় যে তুমি এমনটা কিভাবে করতে পারলে, তুমি সবাইকে মিথ্যে বলছো। হান তার বডিগার্ডকে দেখে সিনসিনকে ধাক্কা
ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। সিনসিন তো অনেক বেশি রেগে যায় আর ভাবতে লাগে তুমি আমার থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছ আর তুমি মজার সঙ্গে তোমার জীবন কাটাচ্ছ, আমি তোমাকে ছাড়বো না। যদি আমি মারা যাই তাহলে তোমাকেও সঙ্গে নিয়েই মর। অন্যদিকে হান আর ন্যান কথা বলা বলি করছিল যে এখন তো সবাই জেনে গেছে যে আমাদের বিয়ে হয়ে গেছে। ন্যান বলে তুমি আমাকে এটা বলো যে তুমি আমার বাসার মধ্যে প্রস্তাব কেন পাঠিয়েছিলে। হান বলে আমি 10 বছর যাবত তোমাকেই খুঁজছি আর আমি শুধু তোমাকেই বিয়ে করতাম আর আমি তোমার ফ্যামিলির ব্যাপারে অনেক ভালো করেই জেনে যাই। যদি আমি ডিসেবল আর অসুস্থ সাজার নাটক করে বিয়ের প্রস্তাব পাঠাই তাহলে তারা সিনসিনের বিয়ে কোনোদিনও আমার সঙ্গে দিবে না। সে ন্যানকে কিস করার জন্য এগিয়ে আসে, তখনই তার কাছে জিকিং এর কল আসে আর তাকে বলে কালকে রিপোর্টারদের মিটিং, আপনাকে নিশ্চয়ই ওইখানে আসতে হবে। ন্যান ওকে বলে পরের সিনে ন্যান যাচ্ছিল, তখন সিনসিন গাড়ি দিয়ে ন্যানকে অ্যাক্সিডেন্ট করতে যায়। ন্যানকে বাঁচানোর জন্য মাঝখানে জুন এসে পড়ে আর সিনসিন জুনকে অ্যাক্সিডেন্ট করে। পরের সিনে ন্যান হসপিটালে ছিল, তার যখন জ্ঞান ফিরে তখন সে হানকে জিজ্ঞাসা করে যে আমার অ্যাক্সিডেন্ট কে করিয়েছিল। হান বলে সে সিনসিন ছিল আর সেও অনেক বেশি আহত হয়েছে, সে অপারেশন থিয়েটারে আছে, কিন্তু আমি তবুও তাকে ছাড়বো না। ন্যান জুনের ব্যাপারে জিজ্ঞাসা করে, হান বলে তারও পা ভেঙে গেছে, জানি না যে সে হাঁটতে পারবে নাকি না। অন্যদিকে ডক্টর জুনকে বলে এখন তুমি কোনোদিনও হাঁটতে পারবে না। এটা শোনার পর জুন অনেক বেশি রেগে যায় আর সে বলতে লাগে এইসব কিছু ওই ন্যানের কারণেই হয়েছে। জুন ন্যানের কাছে যায় আর তাকে বলে এখন আমার পা কোনোদিনও ঠিক হতে পারবে না, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, দেখো তোমাকে বাঁচানোর জন্য আমি আমার জীবনেরও চিন্তা করিনি। ন্যান বলে আমি অনেক ভালো করেই জানি তুমি এসব কিছু স্যান ফ্যামিলির প্রপার্টি পাওয়ার জন্যই করেছ আর না আমার জন্য, এমনিতেও আমি বিবাহিত, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমার হাজবেন্ড লিহান। জুন বলে কি হয়েছে, তাহলে তুমি তার থেকে ডিভোর্স নিয়ে নাও। তখনই ওখানে হানও এসে পড়ে আর সে অ্যাসিস্ট্যান্টকে বলে আমি তোমাকে বলেছিলাম ম্যাডামকে যাতে কেউ এসে বিরক্ত না করে, তাহলে সে এইখানে কি করছে। জুন ন্যানকে বলে আমি তোমাকে 2 বার বাঁচিয়েছি আর তুমি তোমার প্রতিদান এইভাবে দিচ্ছ। ন্যান বলে তুমি আবারও আমাকে মিথ্যে কথা বলছো আর আমাকে ধোকা দিচ্ছ, আমি জেনে গেছি যে আগে তুমি না হান আমাকে বাঁচিয়েছে, তুমি শুধু হসপিটালে তোমার চেহারা দেখানোর জন্য এসেছিলে আর আমাকে মিথ্যে বলেছিলে আর এখন তুমি এসব কিছু আমার গ্র্যান্ডবার প্রপার্টি পাওয়ার জন্য করছ আর আমি তোমাকে অনেক ভালো করেই চিনি। বডিগার্ড জুনকে ওইখান থেকে নিয়ে যায়, তারপরে হান তার ওয়াইফকে খাবার খাওয়াতে লাগে আর তার সঙ্গে কথা বলতে লাগে। তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি করে আসে আর তাদেরকে বলে যে স্টেপমম এসেছে। স্টেপমম এসেই ন্যানের উপরে অনেক বেশি রেগে যায় যে তোমার জন্য আমার মেয়ের এই অবস্থা হয়েছে, আমরা তোমার জন্য কি না করেছি, তোমাকে ডাস্টবিন থেকে উঠিয়ে বাসায় নিয়ে এসেছি আর তোমাকে খাবার দিয়েছি। ন্যান বলে হ্যাঁ আপনারা আমাকে অ্যাডপ্ট করেছেন, এর মানে এই না যে আপনারা আমাকে কাজের লোক বানিয়ে রেখে দিবেন আর আমাকে হিউমিলেট করবেন। আর সে তার পায়ের মধ্যে তার পাটা রেখে দেয়, যেটাতে মায়ের তো জীবনটাই বের হয়ে যায় আর উনি তার উপরে চিৎকার করতে লাগে তুমি একটা খারাপ মেয়ে, জানি না যে তুমি কার রক্ত, তুমি তো মিস্টার ইউনের রিয়েল মেয়ে হতেই পারো না, যেমন মা তেমনই মেয়ে। যেটা শুনে ন্যানের খারাপ লাগে। হান তার বডিগার্ডকে বলে তাকে ওইখান থেকে তাড়িয়ে দেয়। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট হানের সঙ্গে কথা বলছিল, তাকে বলে যে ডিএনএ টেস্টের রিপোর্টটা এসে গেছে, আপনার সন্দেহটা সত্যি ছিল, আপনার ওয়াইফ মিস্টার ফ্যাঙ্গেরই রিয়েল মেয়ে। হান বলে আন্টি সেনজির ব্যাপারে খোঁজ খবর নাও যে ওনার মৃত্যু কিভাবে হয়েছে। অন্যদিকে ন্যানের সঙ্গে দেখা করার জন্য জিকিং আসে আর গ্র্যান্ডপা আর ফ্যাঙ্গো আসে আর বলতে লাগে যে তোমার অ্যাক্সিডেন্ট করিয়েছে, আমরা তাকে ছাড়বো না। যেটা দেখে ন্যানের চোখের মধ্যে পানি এসে পড়ে। তখনই ওখানে হানও চলে আসে আর বলতে লাগে যে তোমাকে কে বুলি করেছে। ন্যান বলে আমাকে কেউই বুলি করেনি আর প্রথমবার আমাকে এত বেশি লোকেরা সাপোর্ট করছে আর খুশিতে আমি কান্না করে দিয়েছি। তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে যে সিনসিন কোথায় যেন পালিয়ে গেছে। হান বলে তুমি তাকে লক্ষ্য কেন করেনি, এখন কি তাড়াতাড়ি করে তাকে খোঁজো। অন্যদিকে সিনসিন জুনের কাছে চলে যায় আর তাকে বলে আমরা দুজন একসঙ্গে হয়ে ন্যানের থেকে প্রতিশোধ নিব, আমি তোমার কষ্টটা ভালোভাবেই বুঝতে পারছি। আমি তাকে তার বায়োলজিক্যাল বাবার কথা বলে এইখানে ডেকে ড্রাগস দিব আর তুমি তার সঙ্গে বেড শেয়ার করে ছবি তুলতে পারো, তারপরে তাকে তোমার হতেই হবে আর আমার প্রতিশোধও পূরণ হয়ে যাবে। জুন বলে ঠিক আছে
আমি শেষবার তোমার কথা শুনছি। সিনসিন প্রথমে ন্যানকে একটা মেসেজ করে তারপরে কল করে আর তাকে বলে তুমি তো আমার মেসেজটা দেখেছই, আর তুমি যদি তোমার রিয়েল প্যারেন্টস এর ব্যাপারে জানতে চাও তাহলে তাড়াতাড়ি করে ওয়ার হাউসের মধ্যে এসে পড়ো, তাহলে আমি ওইখানে তোমাকে সবকিছু বলে দিব। ন্যান ওকে বলে আর সে বাটলারকে বলে আমাকে যেতে হবে, আর আমি কোনো প্রিপারেশন নিয়ে এইভাবেই যেতে পারি না। এই জন্য সে হানকে কল করে, কিন্তু হান তার কলটা ধরে না। ন্যান বাটলারকে বলে আপনি হানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। হানের সঙ্গে যোগাযোগ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে বলে দিবেন যে আমি ওয়ার হাউসে গেছি, আর যাতে সেও ওইখানে এসে পড়ে। বাটলার বলে ওইখানে তো বিপদ আছে, তাহলে প্লিজ আপনি ওইখানে যাবেন না। ন্যান বলে না, আমাকে ওইখানে যাওয়াটা জরুরি, কারণ আমি আমার বাবার ব্যাপারে জানতে চাই। আর সে ওইখান থেকে চলে যায়। বাটলার হানকে কল করতে লাগে। অন্যদিকে ন্যান সিনসিনের কাছে যায় আর তাকে বলে বলো যে তুমি কি জানো। তখনই স্ট্যাপ মম পিছন থেকে ন্যানের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু ন্যান বুঝে যায় আর সে সরে স্ট্যাপ মমকেই নিচে ফেলে দেয় আর তার পায়ের মধ্যে হাত রেখে বলে বলো যে তোমরা কি জানো। তখন সিনসিন ন্যানের উপরে ড্রাগ স্প্রে করে দেয়, যেটাতে ন্যানের মাথা ঘুরতে লাগে আর সিনসিন ন্যানকে থাপ্পড় মারে আর বলে তোমার অনেক হয়ে গেছে, কালকের হেডলাইনে তোমার নিউজটাই আসবে। আর হান তো এটা দেখে নিজেই মারা যাবে। তখনই ওখানে জুনও এসে পড়ে আর সিনসিন জুনকে বলতে লাগে তুমি আমাদেরকে 100 মিলিয়ন দিয়ে আমাদের এই আর্টিকেলটা বুক করিয়ে দাও, যেটার জন্য আমাদের মাঝখানে কথা হয়েছিল। জুন বলে প্রথমে নিউজটাকে হতে দাও আর তাদের ডিভোর্স হতে দাও, তারপরে আমি তোমার সাহায্য করব। সিনসিন আর তার মা ওইখান থেকে চলে যায় আর জুন তার সঙ্গে জোরাজোরি করতে লাগে। তখনই ওইখানে হান চলে আসে আর ন্যানকে বাঁচিয়ে নেয় আর জুনকেও মেরে ফেলে। পরে সিনে ন্যান হসপিটালে ছিল আর হান তাকে বলছিল সরি যে আমি তোমার কেয়ার ঠিকভাবে করতে পারিনি। তখনই তার জ্ঞান ফিরে আর তার সঙ্গে দেখা করার জন্য সবাই আসে। গ্র্যান্ডপা তো ফু ফ্যামিলির উপরে এত বেশি রেগে যায় যে উনি কাউকে কল করিয়ে ফু ফ্যামিলিকে ব্যাংকরাপি করিয়ে দেয়। ন্যান হানকে বলে আমি চাই যে তুমি খোঁজো যে আমার রিয়েল প্যারেন্টস কি, আর আমি জানতে চাই যে তারা আমাকে কেন ছেড়ে দিয়েছে। হান বলে তুমি চিন্তা করবে না, আর তারা তোমাকে ছাড়েনি। আর তাকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখায়, যেটাকে দেখে ন্যান, গ্র্যান্ডপা আর মিস্টার ফ্যাং অনেক বেশি অবাক হয়ে যায়। গ্র্যান্ডপা তো অনেক বেশি কনফিউজ হয়ে যায় আর মিস্টার ফ্যাংকে জিজ্ঞাসা করতে লাগে যে ন্যান স্যাংজি আর তোমার মেয়ে কিভাবেই বা হতে পারে, কারণ স্যাংজি তো মিস্টার ইউনের সঙ্গে বিয়ে করেছে। তখন মিস্টার ফ্যাং বোঝায় যে ইউন আমাকে ড্রাগস দিয়ে স্যাংজির কাছে পাঠিয়েছিল, আর উনি গ্র্যান্ডপার কাছে ক্ষমা চাইতে লাগে যে আমি স্যাংজির ভালোভাবে খেয়াল রাখতে পারিনি। আর গ্র্যান্ডপা ন্যানের থেকে ক্ষমা চায় যে তুমি আমার রিয়েল ডটার ইন ল, আর আমি তোমার ভালোভাবে খেয়াল রাখতে পারিনি, আর তুমি এত বছর যাবত সাফার করেছ। আমি সবাইকে বলে দিব যে তুমি আমার রিয়েল গ্র্যান্ড ডটার। মিস্টার ফ্যাং ও ন্যানের থেকে ক্ষমা চাইতে লাগে আর ন্যান তাদের দুজনকেই ক্ষমা করে দেয়। মিস্টার ফ্যাং আর গ্র্যান্ডপা ওইখান থেকে চলে যায়। ন্যান বলে তুমি আমাকে সত্যিটা বলো যে আমার মায়ের মৃত্যু কিভাবে হয়েছে। হান বলে তোমার মা মিস্টার ইউনের সঙ্গে বিয়ে করতে চাইছিল, এই জন্যই উনি বাসা থেকে পালিয়ে যায়, কিন্তু পরে উনি জানতে পারেন যে মিস্টার ইউন তো ওনাকে ধোঁকা দিচ্ছে, এর জন্য উনি জঙ্গলের সাইডে থাকতে লাগেন আর ওইখানেই তোমাকে জন্ম দেন। যখনই ইউন ফ্যামিলি এটা জানতে পারে ওনারা তোমার মাকে মেরে ফেলে, আর ওই অলরেডি যাকে তুমি গ্র্যান্ডমা বলো উনি তোমাকে লালন পালন করে বড় করে। ন্যানের তো অনেক বেশি খারাপ লাগে এসব কিছু শোনার পর। অন্যদিকে সিনসিন আর তার মা ওইখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই কিছু মেয়েরা নিউজ পড়ছিল যে গ্র্যান্ডপা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ন্যান ওনার রিয়েল গ্র্যান্ড ডটার, যেটা দেখে সিনসিন অনেক বেশি রেগে যায় আর ভাবতে লাগে সে এত বেশি লাকি কিভাবেই বা হতে পারে যে সে গ্র্যান্ডপার গ্র্যান্ড ডটার আর মিস্টার ফ্যাং এর মেয়ে, আর তার হাজবেন্ড অনেক বেশি রিচ। সে রেগে ওই মেয়ের মোবাইলটাকেই ভেঙে ফেলে, যেটাতে ওই মেয়ে আর সিনসিনের ঝগড়া হয়ে যায়। তখনই ওখানে মিস্টার হানের বডিগার্ড এসে পড়ে আর স্ট্যাপমম আর সিনসিনকে ধরে ফেলে। পরের দিনে হান আর ন্যান তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। তারা তাদের পার্সোনাল কথা বলছিল যে এখন সবকিছু ঠিক হয়ে গেছে আর আমরা আমাদের ম্যারিড লাইফ ভালোভাবে কাটাতে পারবো। ন্যান তাকে বলে তুমি এই ডিজেবল সেজে থাকার নাটকটা কোন দিন শেষ করবে। তখন হান বলে অনেক তাড়াতাড়ি, আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি তোমাকে পৃথিবীর সব খুশি এনে দিব। তারা দুজন একসঙ্গে অনেক বেশি খুশি ছিল আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।